রবিন, তোমাকে অনেক ধন্যবাদ। সকলকে শুভ সন্ধ্যা। বৈঠক আবৃত্তি অভিনয় উপস্থাপনা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি হাসান মাহাদি। রবিন যে কথাগুলো 10 মিনিট ধরে বলছে এবং আমি সেটা খেয়াল করছি, এই এই কাজগুলো না করলে আজকের ক্লাসটি আপনাদের জন্য আনন্দদায়ক উপভোগ্য হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই ক্লাসটি অন্ধকারে থাকার ক্লাস নয়। এটি আলোকিত হবার ক্লাস, আলোতে আসার ক্লাস, আলোতে প্রকাশ করার ক্লাস। এখানে কোনো কিছুই গুহাতে গিয়ে ইবাদত করবেন এই জন্য এসছেন এরকম কোনো মানুষ এখানে নেই। এখানে ইবাদতের কৌশল শেখানো হবে না, যেটি একাকী থাকলে ইবাদত করতে সবচেয়ে সুবিধা হয়। এইখানের কাজটি হচ্ছে, আমরা কেউ সংবাদ উপস্থাপক, কেউ আবৃত্তি শিল্পী, কেউ উপস্থাপক, কেউ বক্তা, কেউ বিতার্কিক হতে চাই। প্রত্যেকটি কাজ মানুষের সামনে আসার কাজ, প্রকাশের কাজ। সুতরাং আপনাদের এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, যেহেতু আসছি প্রকাশ করতে, অন্ধকারে থেকে কেন। আর এই জাতীয় ক্লাস আমরা এই করোনা কাল থেকে অনলাইন ক্লাস করতে 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 বিছানায় শুয়ে, অর্ধেক বসে অর্ধেক শুয়ে, ক্যামেরা বন্ধ করে, ওয়াশরুমে বসে, এই নানান ভাবে আমরা ক্লাসটা করতে করতে অনলাইন ক্লাসটাকে আমরা একেবারেই নষ্ট করে ফেলেছি। এবং অনলাইন ক্লাস মানে যাচ্ছে তাই ভাবতে শুরু করেছি। এই ভাবনাটাও একেবারেই খারাপ। আজকে অন্তত 2-2.5 ঘন্টা আপনি ক্যামেরা অন করে ক্লাস করে দেখেন, ক্লাস শেষে মনে হবে যে আপনি একটা অফলাইন ক্লাস করলেন। আপনি এই 200 জন মানুষের সাথে একটা বিশাল অসাধারণ সেমিনার করলেন, যে সেমিনারে আপনি নিজেকে আলাদা করে আবিষ্কার করলেন। আমার ধারণা সেটি হতে পারে। তো যে কথাগুলো বলছিল সেগুলো যদি কার্যকর করে আমরা একটা ক্যামেরা অন করে বসে যাই, তাহলে আপনার এই 2 ঘন্টা সময় অর্থবহ হয়ে উঠবে, সেই নিশ্চয়তা আমি দিচ্ছি আপনাদের। কিন্তু এই ঘুরে ফিরে চা খেয়ে, কাজ করে, রান্না করে, ডিম ভাজি করে, নুডলস বানিয়ে এই গ্যাপে গ্যাপে ক্লাস করবেন, এ দিয়ে কিছু হবে না। আপনার ডিমটাও ভাজা ভালো হবে না, নুডলসটারও স্বাদ হবে না, ক্লাসটাও মজা হবে না, কোনো কিছু হবে না। যদি নুডলস বানানো আর ডিম ভাজা গুরুত্বপূর্ণ হয় সেটা করেন, কিন্তু অকারণ আপনি আপনার সময়টাকে ভাগ করে নষ্ট না করে যে কোনো একটা করেন, তাহলে সেটি ফলপ্রসূ হবে। যে অনেকে ভাবছেন আসছে ক্লাস করতে, শুরুতে এত জ্ঞান দেওয়ার দরকার কি। জ্ঞান ঠিক না, এই ক্লাসটি যেন ফলপ্রসূ হয় এই জন্য এই কথাগুলো বলা আপনাদের চরণে। এখন প্রথমেই যে কথা আমার বলা, আপনারা যারা এখানে এসছেন, বৈঠকের এই নান্দনিক কর্মযজ্ঞে যুক্ত হয়েছেন যারা, কেউই সুস্থ মানুষ না। একেবারে সম্পূর্ণরূপে পাগল মানুষ আপনারা। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেকে পাগল মনে করি। আর এই আমার পাগলা গারদে, আমার এই পাগলামির চৈতন্যে আপনারা যারা সামিল হয়েছেন, আপনাদেরকে অভিবাদন জানাচ্ছি। যার যার দলের লোক বড় হয় সে তত খুশি হয়। তো স্বাভাবিকভাবে আমার এই পাগলামির দলের লোক আপনারা, এই জন্য যুক্ত হয়েছেন। আপনাদের এই পাগলামিকে আমি সাধুবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখন কথা হচ্ছে, পাগলার সুস্থতার সংজ্ঞা কি? এই পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি যারা সভ্যতা নির্মাণ করেছে, সভ্যতার উত্থান ঘটিয়েছে, সভ্যতার বিবর্তন ঘটিয়েছে, তারা প্রত্যেকেই পাগল মানুষ ছিল। সমাজ যাদেরকে সুস্থ বলে স্বীকৃত দেয়, তারা কখনোই সভ্যতা নির্মাণে, বিনির্মাণে বা বড় কোনো উত্থানে কোনোদিনই অবদান রাখে। সমাজের সবসময় সুস্থ মানুষেরা, সে তার নিজের জীবনযাপনকে অব্যাহত করে চলে গেছে আরামায়েশে, যে যান। আপনি এবার বলেন, সক্রেটিসকে তার সময়ের লোকেরা কেউ কি কখনো সুস্থ বলেছে? প্লেটোকে সুস্থ বলেছে? আইনস্টাইনকে সুস্থ বলেছে? তারপর আমাদের কাজী নজরুল ইসলামকে সুস্থ বলেছে? না, বলেনি। কাজী নজরুল ইসলামের সময় তাকে শুধু পাগল, কেউ বলেছে কাফের, কেউ বলেছে উন্মাদ, হ্যাঁ, কেউ বলছে মানে বুদ্ধি প্রতিবন্ধী, নানান ব্যাখ্যা দেওয়া হয়েছে। এবং সেই সময় অত্যন্ত গুণী সব ধর্মপরায়ণ আলেম পরহেজগারা তাকে কাফের আখ্যায়িত করেছে। কিন্তু সেই কাজী নজরুল ইসলামকে এখন বলা হয় আল্লাহ তাআলার বড় ওলি, খুব বড় বুজুর্গানে দিন ছিলেন। নচেত এত চমৎকার ইসলামী গান, নবী রাসূল নিয়ে, তারপর আল্লাহ তাআলাকে নিয়ে, ধর্মকে নিয়ে, ইসলামকে নিয়ে এত চমৎকার গান আল্লাহর পরহেজগার ছাড়া লিখতে পারে না, এখন বলা হচ্ছে। অত সময়, সবসময় সভ্যতায় যারা বিশেষ অবদান রেখেছে তারা প্রত্যেকেই কিন্তু দেখবেন যে এই জায়গাটায় একটা বড় গ্যাপ ছিল। কি গ্যাপ? তারা পাগল আখ্যায়িত হয়েছে। লালন ফকির, হাসন রাজা, আহ লালন ফকির তার সময় তো কোনোভাবেই তাকে সমাজচ্যুত পাগল বলা হয়েছে, শুধু পাগল, সমাজচ্যুত পাগল।
এখন সেই লালন ফকির নিয়ে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে গবেষণা হয়, লালনের দর্শন নিয়ে পড়াশোনা হয়। হাসন রাজা, এই দেশে এই বিশ্ব কত রাজা এলো গেল, হাসন রাজার রাজত্ব আজও শেষ হয়নি। এটার কারণ হচ্ছে হাসন রাজা পাগল ছিল। তার সমস্ত জমিদারিত্ব মানুষের জন্য বিলিয়ে দিয়ে একতারা হাতে নিয়ে বের হয়ে গেলেন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাজার। এটা শূন্য, একেবারে শূন্য স্থানে ঘর বানানোর কি দরকার আছে? তার দর্শনটা ছিল এই। তার মানে এই যে দর্শনগত জায়গায় দেখেন যারা সমাজ সভ্যতা নির্মাণ করে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে পাগল ছিল। এই জন্য গানে বলা হয় পাগল ছাড়া দুনিয়া চলে না। তো আপনারা যারা এখানে এসেছেন তারা এই জন্য পাগল। শুক্রবারের একটা দিন একটু টেলিভিশন দেখবেন, আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত ছিল সেগুলোতে যাবেন। তারপর একান্তই কাজ না থাকলে স্টার জলসা জি বাংলায় যে পারিবারিক রাজনীতি আছে সেটার চর্চা করবেন দেখে দেখে। তারপরও কাজ না থাকলে হিরো আলমের ভিডিও তো আছেই। আপনি কতভাবে কিন্তু আপনার সময়টাকে উপভোগ করতে পারতেন, বিছানায় কাটাতে পারতেন আয়েশ করে। হ্যাঁ, ভালো একটা সিনেমা দেখতে পারতেন, কত সুযোগ আপনার হাতে ছিল। এত আরাম আয়েশের সুযোগ থাকলে কোথাকার কোন হাসান মাহাদি, হ্যাঁ, তার কথা মতো আপনাকে এখন একেবারে আর্মির মতো সোজা হয়ে বসে ক্যামেরা অন করে ক্লাস করতে হচ্ছে। এটা হচ্ছে, তার মানে আপনি পাগলামির অত্যাচার এটা। সুস্থ হলে আপনি এই কাজ কেন করবেন? এটা আপনার ভেতরের পাগলামি আপনাকে অত্যাচারিত করে এ পর্যন্ত নিয়ে আসছে, কারণ আপনি পাগল। তো এই পাগলটা পুষিয়ে রাখা দরকার আছে। আসলে এই পাগলটাই হচ্ছে মানুষের স্বপ্ন। আর যদি কোনো পাগলামি থেকে থাকে সেটাকে ভালোবাসেন, সেটাকে যত্ন করেন, সেটা হয়তো কোনোদিন মানুষ সমাজ সভ্যতার জন্য খুব কাজে দেবে। এটা আমার বিশ্বাস। তো পাগলামিটা হচ্ছে একটি বৃক্ষের মতো। একটি বৃক্ষ রোপণ করলেই স্বয়ংক্রিয়ভাবে সে কিন্তু 5 বা 10 বছর পরে আপনাকে ফল বা ফুল দেবে না। ওকে খরা মৌসুমে জল দিতে হবে, বর্ষা মৌসুমে জল সরিয়ে দিতে হবে, গোড়ায় সার দিতে হবে, ছাগল গরু খেয়ে গেলে সেটা ঠেকাতে হবে। এত কিছু অতিক্রম করবার পর 10 বছর পরে কখনো না কখনো হয়তো ফুল বা ফল দেওয়ার সামর্থ্য অর্জন করবে এই গাছটি। একটি পাগলামি উপায়। এটি হচ্ছে আপনার স্বপ্ন, এটি আপনার ভেতরের আগুন। এই পাগলামি, এই স্বপ্ন, এই আগুন আপনাকে সিনেমা দেখতে দেয়নি, হিরো আলমের ভিডিও দেখতে দেয়নি, স্টার জলসা বা জি বাংলার রাজনৈতিক পারিবারিক রাজনীতি শেখার সুযোগ দেয়নি। এত কিছুকে উপেক্ষা করে আপনাকে এরকম একটি পাগলামির চূড়ান্ত আখড়ায় আপনাকে নিয়ে এসছে। রবিন, আমার কথা কি একেবারে পরিষ্কার? সকলে শুনছে? তুমি হ্যাঁ নিশ্চিত? স্যার, পরিষ্কার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জন্যই বলছি, কিন্তু সেই পাগলামিটা অত্যন্ত হালকা হলে আবার চলবে না। অনেকে ধরেন ফেসবুক স্ক্রল করতে করতে একটা ফ্রি ক্লাস, এখানে তো টাকা পয়সা লাগছে না, যাই 2 ঘন্টা, কিছু হলে হলো না হলে নাই। যেমন করে আমরা আমেরিকায় যাওয়ার জন্য 50 টাকার লটারি ধরি না? লস হলে 50 টাকা, আর লাভ হলে সোজা আমেরিকা ফুরুত করে। তো বাদলে আমেরিকা, না বাদলে কিছুই না, লস নাই, 50 টাকার কি যায় আসে। বিষয়টা এইভাবে এখানেও লটারি ধরে অনেকে আসছেন, ফ্রি ক্লাস তো গিয়ে দেখি। বিষয়টা এরকম হওয়া উচিত না। পৃথিবীতে ফ্রি বলে কিচ্ছু নেই। আপনি আপনার জীবনের মহামূল্যবান 2 থেকে 2.5 ঘন্টা সময় এখানে ব্যয় করবেন, আর এটাকে আপনি ফ্রি ভাবছেন। পৃথিবীতে সময়ের চেয়ে মূল্যবান আর কি আছে সেটা আপনি দিচ্ছেন এখানে, আর আপনি সেটাকে ফ্রি ভাবছেন? একেবারেই না। এটা মূল্যবান সময় দিচ্ছেন, অতএব আপনি একটা ভালো ব্যয় করছেন, আপনার জীবনের 2 থেকে 2.5 ঘন্টা সময় এখানে ব্যয় করছেন। অতএব সেটা শূন্য না ভাবা উচিত। এটাও আপনার ভালো একটি বিনিয়োগ, ভালো একটি ইনভেস্ট। অতএব এখান থেকে কিছু না কিছু অর্জন করতেই হবে। স্বপ্নটা হতে হবে এরকম দৃঢ় প্রতিজ্ঞ। পাগলামিটা আপনাদের যাদের ভালো তারা ঠিকঠাক মতো ক্যামেরা অন করে ইতিমধ্যে বসে গেছেন। যাদের পাগলামিতে একটু ঘাটতি আছে তারা পরে এসে হেলে দুলে আমার কথা শুনে এখন প্রস্তুতি নিচ্ছেন। যাদের পাগলামিতে আরো আরো ঘাটতি, তারা ভাবছে ক্লাস করি, 7টার ক্লাস বাঙালিদের 7টার ক্লাস জীবনে 7টায় হয়। যারা আরেকটু পাগলামি কম তারা অপেক্ষায় আছে যে 7টার ক্লাস বাঙালি টাইম তো, 7টারটা 7:30 বা আরো পরে শুরু হবে। তো বৈঠকে 7টারটা 7টাই হয়, 10টা ক্লাস 10টাই হয়। 10টা ক্লাস 10টায় একে আসলে আমরা তাদেরকে উপস্থিত সিটে স্বাক্ষর করতে দেই না। এটা বৈঠক। তো যাই হোক, আপনাদের সকলের পাগলামি জয় হোক, কিন্তু ওই স্বপ্ন, ওই পাগলামিটা হতে হবে তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। ওই স্বপ্নটা ঘুমিয়ে দেখা যাবে না, কোনো ভাবে না। ঘুমিয়ে মানুষ দেখে দুঃস্বপ্ন, আর স্বপ্ন দেখে জেগে সচেতন ভাবে।
তা আপনারা এখানে যারা আসছেন সেই স্বপ্ন এবং পাগলামের অত্যাচারে এসছেন সেটা জেগে দেখা স্বপ্ন, রাতের বেলা ঘুমিয়ে দেখা স্বপ্নে আপনারা এখানে আসেন না একটু। হ্যাঁ, ঘুমিয়ে যে দুঃস্বপ্নগুলো দেখে সেগুলোর আকার আকৃতি এরকম। ধরেন পাশাপাশি ডায়াসে দুজন অফিস করেন, তার সাথে মনোমালিন্য, মাঝে মাঝে ভাবেন ওরে যদি আমি একটু চিপায় ফেলে সাইজ করতে পারতাম কি যে শান্তি লাগতো, এটা মনে মনে ভাবেন। কিন্তু ওরে মারতে পারেন না, সেই ক্ষমতা আবার আপনার নেই। মারতে গেলে আপনার চাকরি যাবে, বা অফিসে বিশৃঙ্খলা ঘটনার দায়ে আপনি সাজাপ্রাপ্ত হবেন। মারতে পারেন না, কিন্তু মারতে ইচ্ছা করে এবং দাঁতের উপর দাঁত দিয়ে আপনি তার উপর, হ্যাঁ, ক্ষেপে আছে। এটা ভাবতে ভাবতে ঘুমোলেন। ঘুমানোর পরে দেখবেন যে আপনি তাকে দাবড় দিচ্ছেন, আলপথ দিয়ে দৌড়াচ্ছে, রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, ট্রাকের উপর দিয়ে দৌড়াচ্ছে, দৌড় দৌড় মানে ভয়ঙ্কর দৌড় ওরে মারার জন্য। ওকে দাবড়াতে 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 একটা দেয়ালের সাথে গিয়ে বাড়ি খেলো। বাড়ি খেয়ে ঘুরে দাঁড়ালো। এবার আপনার পকেটে একটা ছুরি ছিল, ছুরিটা বের করে ওকে আপনি হত্যা করবেন। করেন। এবার যেই ওর পেটে ঢুকাতে দেবেন ও সেটা ঠেকিয়ে সেই ছুরি উল্টে আপনার পেটে ঢুকাই দিল। দেওয়ার পরে ঘুম থেকে হুড়মুড় করে উঠলেন, এই কই গেল কই গেল। সারা পেট বডি ধরে ছুরি আর খুঁজে পান না। তারপরে উঠে তাড়াতাড়ি এক গ্লাস পানি খেয়ে, কেউ বা লবণ পানি খেয়ে, হ্যাঁ, তারপরে দোয়া দরুদ করে আবার আপনারা ঘুমাচ্ছেন। এটা হচ্ছে দুঃস্বপ্ন, এটা কোনোটা স্বপ্ন না। স্বপ্ন এইটা যেটা আপনাকে সত্যি ঘুমোতে দেয় নাই, এই যে যেটার অত্যাচার এসছে। কিন্তু সেই স্বপ্নটার সাথে হালকা মহব্বত হলে চলবে না। ওটা এমন ভাবে চাইতে হবে যে আমার ওটা লাগবেই, ওটা না হলে আমার চলবে না। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যদি এইভাবে কোনো চাওয়া যায়, সেটা না পাওয়ার কোনো কারণই নাই। চাইলে এমনটাই চাইতে হয়। এবং বাঙালি স্বভাব হচ্ছে একসাথে সব খেতে চাই, কিন্তু আপনার পেটের আয়তন এতটুকু, আপনি খেতে চাইলেন এতটুকু, হবে? এই জায়গায় আমাদের সংযত হতে হবে। কিন্তু যেটুকু চাইবো সেটুকু চাওয়ার মতোই চাইবো, সব হওয়া দরকার নেই। আপনি যদি ঠিকঠাক বিমান চালাতে পারেন, আপনার ওই ট্রলারের ইঞ্জিন চালানোর জন্য এত প্রশিক্ষণ আপনার দরকার নেই। ঠিকঠাক বিমান চালানোটাই যদি আপনার মৌলিক কাজ হয়, ওটাই যদি আপনি বিচক্ষণতার সাথে সেরাটা দেন, তাহলে ওখানে তারকা হওয়ার অনেক সুযোগ আছে, আমি মনে করি। এবং প্রত্যেকটা পেশায় তারকা এবং মহাতারকা হওয়ার সুযোগ আছে। এই মুহূর্তে শুধু সিনেমার হিরো হিরোইনরা একটা তারকা নয়। এই নতুন বিশ্বে, এই বিশ্বায়নের বিশ্বে শুধুমাত্র সিনেমাতে অভিনয় করলে তারকা হয়, এটা একেবারে ভুল ধারণা। হ্যাঁ, তাহলে স্টিফেন হকিং কিভাবে তারকা হলো বলেন? বিল গেটস কি করে তারকা হলো বলেন? বিল গেটস এর বড় তো তারকা আবার কে দেশে? হুম। সুতরাং এই মুহূর্তে শুধুই সিনেমাতে অভিনয় করলে তারকা হয় আজ, আমি বিশ্বাস করি না। যে কোনো কাজে সফল হয়েই বিশ্ব তারকা হওয়ার এখন অবারিত সুযোগ আছে। অতএব আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন, সেই স্বপ্নের সাথে আপনার বোঝাপড়াটা এমন হোক, তোমায় না দেখিলে পরাণ আমার বাঁচে না রে। ওর সাথে আমার প্রতিদিন দেখা হতে হবেই। ধরেন আপনি সংবাদ উপস্থাপক হতে চান, প্রতিদিন যেন সংবাদ উপস্থাপনার সাথে দেখা হয়, কথা হয়, সাক্ষাৎ হয়, বোঝাপড়া হয়। আর তাই যদি হয় আপনার প্রতিদিন, তাহলে 3 মাসে 6 মাসে আপনি সংবাদ উপস্থাপক না হওয়ার কি আছে? অবশ্যই হবে। আপনি একজন ভালো বক্তা হতে চান, প্রতিদিন বক্তব্যের সাথে দেখা হোক, কথা হোক, বোঝাপড়া হোক। সেটা যদি হয়, আপনি বক্তা না হওয়ার কি আছে? এ কি এমন পৃথিবীতে? এখন কথা হচ্ছে বিশ্বাস করতে হবে যে আই ক্যান, আমি এটা পারি। যদি বিশ্বাস করেন তাহলে এই চেষ্টাটা আলোর মুখ দেখবে, এবং ধারাবাহিক চেষ্টা। একটি বাচ্চা যখন 6 মাস বয়সে বসা থেকে দাঁড়াতে চেষ্টা করে, প্রথম দিনে সে কিন্তু দাঁড়াতে পারে না। দাঁড়াতে চেষ্টা করে থপ করে পড়ে যাবে, পড়ে গিয়ে থুতনিতে ব্যথা পাবে, চিৎকার করে কাঁদবে, তার গায়ে যত শক্তি আছে। এইবার কাদার পরে এসে কি থেমে যায়? কাঁদতে কাঁদতে আবার ওঠে, উঠে এইবার উল্টে পড়ে যায়, মাথায় ব্যথা পায়, খেয়াল করে। এভাবে মাথায়, থুতনিতে, দাঁতে, চোখে, কপালে ব্যথা পেতে ব্যথা পেতে 1 বছর পরে ওই বাচ্চাটা দাঁড়ানো কেন, দৌড়তে পারে। এভাবেই মানুষের স্বপ্নের মেরুদণ্ড শক্ত করতে হয়। একদিনে হয় না, 2 দিনে হয় না। ব্যথা পেতে হয়, আঘাত পেতে হয়। সেই আঘাত আর ব্যথায় সে মেরুদণ্ড শক্ত হয়। যে কোনো সফলতা অবশ্যই আঘাত ব্যথায় পরিপূর্ণ হতে হবে। সহজ পথে কোনো সফলতা টেকসই না, এবং সেটি টেকে না, সেটি টিকতে পারে না। অতএব আপনারা যে স্বপ্ন নিয়ে এসেছেন সেটি যেন এরকম শক্ত মেরুদণ্ডের উপর দাঁড়াতে পারে, এটা আপনাদের প্রত্যয় হোক, প্রত্যাশা হোক। এখন
প্রশ্ন থাকতে পারে এত কথা কেন বলছেন, আসলাম একটু খবর পড়া শিখতে, সেটা শেখান। আসলাম একটু অনুষ্ঠান উপস্থাপক হতে, সেটা শেখান। আসলাম একটু ভালো ওয়াজ মাহফিল করব, একটু ওয়াজ মাহফিল করে হেলিকপ্টারে ওয়াজি হব, মানে হেলিকপ্টার মৌলানা হব, যাতে হেলিকপ্টারে 2-3টা জায়গায় আমি ওয়াজ করতে পারি একদিন। আসলাম একটা ভালো বক্তা হতে, যেন পরের বার আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে পারি। সেসব কথা না আসলে বলে এসব কথা, আমার এই কথা বিশ্বাস না করলে কোনো কিছুই হওয়া যায় বলে আমি বিশ্বাস করি এতক্ষণ যা হচ্ছে। এখন প্রশ্ন থাকতে পারে, আপনারা ভেবেছেন যে সারা জীবন ক্লাস করতে করতে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আজকে এমন একটা ক্লাস করি যেখানে শুধু বিনোদন আর আনন্দ। সত্যি তাই। এখানে আপনার বিনোদন আনন্দ এই অর্থে, আপনি এখানে আপনার ভালো লাগার কাজটিতে এসেছেন। আপনার বাবা আপনাকে সায়েন্সে পড়িয়েছে, আপনি সায়েন্সে পড়তে চাননি। সেই সায়েন্সে পড়া কত কষ্ট আপনার চেয়ে ভালো আর পৃথিবীর কেউ জানে, কারণ ওটি আপনি চান। যেটা আপনি চান নেই কিন্তু করতে হয়েছে পৃথিবীতে, তার চেয়ে যন্ত্রণা নেই। যদিও আপনার বাবা আপনার মঙ্গলের জন্য, ভালোর জন্যই করেছে। আর এইখানে যে কাজটি করতে এসেছেন আপনার ভালো লাগার কাজ। মানুষ তার ভালো লাগা কাজে যতই পরিশ্রম করুক না কেন সহসা ক্লান্ত হয় না। সেখানে অনেক শ্রম দেওয়ার সুযোগ রয়েছে। অতএব আপনি আপনার স্বপ্নটা নিয়ে যেহেতু এখানে এসেছেন, আপনার এখানে পর্যাপ্ত সময়, শ্রম দেবার অবারিত সুযোগ রয়েছে, যেখানে কোনো ক্লান্তি আসবে না এবং আসতে পারে না। যদি প্রশ্ন করি কি সহজ, যার বিরিয়ানি খেতে ভালো লাগে সে বলেন হাজির বিরিয়ানি খাওয়া সহজ। যার ঘুমোতে ভালো লাগে সে বলবেন ঘুমানো সহজ। যার প্রচুর মিথ্যা কথা বলতে আনন্দ লাগে, আরাম লাগে, সে বলবেন মিথ্যা কথা বলা সহজ। এরকম প্রত্যেকটা মানুষ যে যার ভালো লাগে যেটা সেইটাই বলবে। এখন কথা হচ্ছে, ধরেন আপনি বললেন যে হাজির বিরিয়ানি খাওয়া সহজ। আপনাকে যদি আজ থেকে 7 দিন টানা হাজির বিরিয়ানি খেতে দেওয়া হয়, 7 দিন পরে আপনি কি বলবেন? আমাকে মাফ করো, আমি জীবনেও হাজির বিরিয়ানি খাবো না। টানা 7 দিন 3 বেলায় হাজির বিরিয়ানি। যার ঘুমানো পছন্দ, ঘুমানো যে কি কষ্ট আপনি করোনার সময় বোঝেন নাই। করোনার সময় আমাদের উপলব্ধি তো মর্মে মর্মে আমরা টের পেয়েছি যে পৃথিবীতে বিছানার চেয়ে খারাপ জায়গা নেই, ঘরের চেয়ে খারাপ জায়গা নেই। করোনার সময় আমরা মর্মে মর্মে বুঝেছি। তার মানে মানুষ যে কাজেই দেয়া হচ্ছে তার পছন্দের কাজটার মধ্যেও যদি ঢুকিয়ে দেয়া হয় এবং একটানা তাকে রাখা হয়, সে ক্লান্ত হয়ে যায় এবং কিছুদিন পরে করতে চায়, সেখান থেকে মুক্তি চায়। অধিকাংশ 90% চাকরিজীবী বাংলাদেশে যদি জিজ্ঞেস করা হয় আপনি চাকরি করে কেমন আছেন, যারা অন্তত 3 বছর চাকরি করেছে, 3 বছরের পরে সে জিজ্ঞেস করলে তারা তৃপ্তি নেই, তারা আর 5টা বাঁচতেই চায় না, এরকম হয়। ভালোবাসা কমে গেলে এটি হয়। যখন ভালোবাসা থাকে, প্রেয়সী কখনো কুশ্রী হয় না। যতক্ষণ ভালোবাসা আছে ওই কাজটি কখনোই কুশ্রী হবে না। কিন্তু যতক্ষণ প্রেয়সী নেই, ভালোবাসা নেই, তখন সেটি কুশ্রী। তার মানে এই কাজটিকে সহজ করে নিতে হবে কঠিনকে মুখোমুখি হয়ে। আপনি আবৃত্তি শিল্পী হতে চান, সংবাদ উপস্থাপক হতে চান, রেডিও জকি হতে চান, বিতার্কিক হতে চান, ওয়াজি হতে চান, ভালো শিক্ষক হতে চান, খুব ভালো একজন আইনজীবী হতে চান, ভালো একজন রাজনীতিবিদ হতে চান, প্রত্যেকটা মানুষের জন্য ভালো কথা বলা জরুরি। কিন্তু ভাবছেন সেই কাজটি অত্যন্ত সহজ। আমিও বলছি সত্যিই সহজ। যদি কঠিনকে চ্যালেঞ্জ করতে পারেন তাহলেই সহজ। যে কঠিনকে চ্যালেঞ্জ করতে পারে না তার কাছে এটি কোনোভাবেই সহজ নয়, সহজ হতে পারে না। কবি বলেছেন কিছুই সহজ নয়। আনন্দ সহজ নহে, বেদনা সহজ নয়, বিরহ সহজ নহে, মিলন সহজ নয়। কি তবে সহজ? কিছুই সহজ নহে যদি, নদী কি সহজ, নারী কি সহজ, নাকি সহজ কঠিন? সহজ কঠিন ভেবে কঠিনের ভালোবাসিলাম, কঠিনের বঞ্চনার মুখ তবু কি সহজ? প্রহরে প্রহরে জাগি, দেখি নিত্য কঠিনের মুখ জলে চারিপাশে। কেহ দূরে যায়, কেহ কাছে আসে, কেহ করে ঘৃণা, কেহ ভালোবাসে। ভালোবাসা কি সহজ নাকি ঘৃণা? জীবন সহজ কিনা আমরা জানি। জীবন সহজ নহে, মরণ সহজ কিনা আমরা জানি। হয়তো সহজ কাছে আসা, তাই কাছে আসি। হয়তো সহজ ভালোবাসা, তাই ভালোবাসি।
যখন সহজে কিছু পাই, ভাবি সহজ ছিল পাওয়া। যখন হারাই, ভাবি হায়, এমন সহজে চলে যাওয়া শিখেছে মানুষ। তারপরে দূরে বসে সহজের সাথে কঠিনের যখন মিশাই, দেখি শুধু জীবনে বিষাই, নীল নৈসর্গের বিষে। বিষ কি সহজ, নাকি সহজ অমৃত? সহজ আনন্দ ছিল কিসে মনেও পড়ে না। জীবনের দেনা শুধু বাড়ে চক্রবৃদ্ধি হারে, শুধিতে পারি না ঋণ। বুঝি সহজে ছিল না রাত্রি, ছিল না সহজ কোনো দিন, ছিল না সহজ কোনো দিন। সহজে এরকম না, জীবনটাকে সহজ ভাবছি না, মরণটাকে সহজ ভাবার সুযোগ নেই। আমরা জানি না যেহেতু, যেটা প্রেম সহজ নয়, নদী সহজ নয়, নারী সহজ নয়, আকাশ সহজ নয়, কিন্তু আমরা সবাইকে সহজ ভাবছি, আকাশের মতো উদার ভাবছি, নানানভাবে আখ্যায়িত করছি। বস্তুত সবই সহজ যদি কঠিনকে আমি মুখোমুখি হতে পারি। এই জন্যই বলা হয় যুদ্ধ ততই সহজ, প্রশিক্ষণ যত কঠিন। তো প্রশিক্ষণ কঠিন হলে যুদ্ধ তখন সহজ হবে বা হতে বাধ্য। আপনারা সকলে কঠিনের মুখোমুখি হয়ে জীবনের এই যে স্বপ্ন নিয়ে আজকের এখানে আসা, সেটিকে সহজ করে নেন। এটি আমার চাওয়া, আমার প্রত্যাশা। আমরা এবার যে আলোচনায় যাব সেটি হচ্ছে, আপনারা এখানে যে স্বপ্ন নিয়ে এসেছেন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে কি কি যোগ্যতা প্রয়োজন, তার কতটুকু আপনার আছে বা কতটুকু নেই, এটা নিয়ে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। এতক্ষণ যেটি বলছিলাম, এটি আমার ধারণা, যদি বিশ্বাস করেন আপনি, তাহলে যে কোনো মানুষ ঘুরে দাঁড়ানোর জন্য এটি বিশ্বাস করা প্রয়োজন। প্রথম, বিশ্বাস না করলে হবে না। কোনো মানুষ যদি একবার সিদ্ধান্ত নেয় এই কাজটা আমাকে দিয়ে হবে না, সেই মানুষটাকে চারিদিক দিয়ে চারটা ক্রেন লাগালেও হবে না, তাকে আর তোলা যাবে না। কারণ সে চিন্তার জায়গা থেকে এত ভারী হয়ে গেছে, তাকে আর উঠানো বা তোলা সম্ভব না। সেজন্য নিজে বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান, আমি পারি, আমার দ্বারা সম্ভব। এবং তারপরে যদি লেগে পড়ে, না হওয়ার কিচ্ছু নেই, শুধু লেগে থাকতে হবে নিরলস ভাবে যে ওটা আমাকে হতে হবে, আমি যেটা হব সেটি হয়েই ছাড়বো। তাহলে প্রশ্ন থাকতে পারে, একদিনের ক্লাস বা 10 দিনের একটা সেমিনারে এত কিছু এই লোক শেখাবে কিভাবে? আপনাদের একটা প্রশ্ন নিশ্চয়ই সকলের আছে বা ছিল, আমার ধারণা। এটার আগে সমাধান করি। আমরা এখানে 10 দিনের এই সেশনে এত কিছু শেখাবো না, একটা মাত্র বিষয় শেখাবো। তাহলে আমরা আজকে জানবো যে আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন, লাল চাদর চিনি ছাড়া, আপনি যে স্বপ্ন নিয়ে এসেছেন সেটি বাস্তবায়ন হতে কি কি যোগ্যতা প্রয়োজন, তার কতটুকু আছে বা নেই। এইটা কেন জানা প্রয়োজন? আপনি বাজারে যাবেন, তার আগে যদি না জানেন যে আপনার ঘরে কি আছে এবং কি নেই, তাহলে বাজার করতে গেলে সর্বনাশ হয়ে যাবে। অত্যন্ত প্রয়োজনীয় লবণ নিয়ে আসবেন না, আর কাঁচামরিচ বাসার ফ্রিজে নষ্ট হচ্ছে, আবার 1 কেজি কাঁচামরিচ কিনবেন। এই 1 কেজি কাঁচামরিচ কিনে ঘরে ফিরলে গিন্নি বলবে, মিনসে তোমার কি ভিনরতিতে ধরছে? কাঁচামরিচ পচছে ফ্রিজে, আর এদিকে লবণ আজ 3 দিন ধরে ভাবির কাছে ধার করি, আজকেও আমি ধার করব কিভাবে, কোন মুখ নিয়ে? তাই হবে। তার মানে বাজারে যাওয়ার আগে আপনাকে জানতে হবে কি বাজার করতে হবে, তার আগে জানতে হবে কি আছে আর কি নেই। অতএব আপনি যে যোগ্যতাটা অর্জন করতে চাচ্ছেন, যে কাজটি শিখতে চাচ্ছেন, যে যে কাজটি করতে চাচ্ছেন, সেই কাজটি করতে আপনার কি কি যোগ্যতা প্রয়োজন, তার কতটুকু আপনার আছে এবং কতটুকু নেই, সেটুকু জানা হচ্ছে জরুরি। অতএব সেটুকু আমরা জানবো। আচ্ছা রবিন, তুমি চ্যাট বক্সটা একটু ওপেন করে দিয়ে নোটিশ দিয়ে দাও, যাদের ক্যামেরা বন্ধ তাদেরকে বের করে দেওয়া হবে কিন্তু। জি স্যার। তাহলে আসা যাক। আমি প্রথম বলছিলাম আমরা অনেক বিষয় শেখাবো, তা না, আসলে একটা বিষয় শেখাবো, সেটার নাম বাচিক শিল্প। তাহলে প্রথম কথা, বাচিক শিল্প কি জিনিস? বাকযন্ত্র ব্যবহার করে যে কথা বলা হয়, সেই কথা যদি শিল্প মানে উত্তীর্ণ হয়, তাহলে সেটি বাচিক শিল্প। কেমন সেটা আবার বলি। আবৃত্তি, কথা বলছে, একজন সঙ্গীত শিল্পী কথা বলছে, একজন অনুষ্ঠান উপস্থাপক কথা বলছে, অর্থাৎ কথা বলা হচ্ছে বাকযন্ত্র দিয়ে আমরা কথা বলি। এই বাকযন্ত্র, জিহ্বা, ঠোঁট, চোয়াল, ফুসফুস, কণ্ঠনালী, দাঁত, তালু, নাক, এইগুলো বাকযন্ত্রের অংশ। মানে
কথা বলতে এগুলো প্রয়োজন। কথা বলতে আমাদের যে যে যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে, এগুলো সমন্বিতভাবে ব্যবহার করে যখন একটি শিল্প নির্মাণ হয় তখন সেটি বাচিক শিল্প। তার মানে কথা বললেই শিল্প হবে যদি শিল্প মানে উত্তীর্ণ। খেয়াল করবেন, অনেক মানুষ গান করলে আমরা সেই গান শুনছি না, উঠে চলে যাচ্ছি, বিরক্ত হচ্ছি। সেটা শিল্প মানে উত্তীর্ণ নয়, এই জন্য আমরা বিরক্ত হচ্ছি। আবার অনেক মানুষ গানও করছে না, কবিতাও করছে না, কিন্তু শুধু কথা বললেই আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনছি। তিনি বাচিক শিল্পী, কথা বলেই মানুষকে বোধ করতে পারে। একজন ক্লাসের শিক্ষক 1 ঘন্টা ছেলে মেয়েদেরকে খুব বোধ করে রাখে, 1 ঘন্টা 5 মিনিটের মতো শেষ হয়ে যায়। আবার অনেক শিক্ষকের ক্লাসে 1 ঘন্টা 3 দিনের মতো কষ্ট হয়। যে মানুষটা 1 ঘন্টাকে 5 মিনিটের অনুভূতি আনে তিনি বাচিক শিল্পী। আর যে মানুষ 1 ঘন্টাকে 3 ঘন্টার মতো বিরক্তিকর করে তিনি বাচিক শিল্পী নন। পার্থক্যটা এইটাই। কথা বললেই সেখানে বাচিক শিল্প উপস্থিত যদি শিল্প মানে উত্তীর্ণ হয়। তাই। তাহলে বাচিক শিল্পী কি, আমি কি এটুকু পরিষ্কার? কথা বললেই যেখানে শিল্পের প্রসঙ্গ, সেটি যদি শিল্প মানে উত্তীর্ণ হয় সেটি বাচিক শিল্প। সরাসরি বাচিক শিল্পের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত দেখেন। আবৃত্তি শিল্পী কথা বলে, সংবাদ উপস্থাপক কথা বলে, অনুষ্ঠান উপস্থাপক কথা বলে, রেডিও জকি বা বেতার উপস্থাপক কথা বলে, একজন কণ্ঠ অভিনেতা কথা বলে, একজন বক্তা কথা বলে, একজন বিতার্কিক কথা বলে, একজন আইনজীবী কথা বলে, একজন শিক্ষক কথা বলে, একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওতে দাঁড়িয়ে কথা বলে, একজন রাজনীতিবিদ কথা বলে, আর একজন দোকানদারও কথা বলে। নিউ মার্কেটে একজন শাড়ি কাপড়ের দোকানদারও তার কথা বলা যদি শিল্প মানে উত্তীর্ণ হয়, তাহলে তার দোকানের সেল যেমন বাড়বে, দোকানের সুনাম বাড়বে, সামগ্রিকভাবেই সেটি শিল্প ছড়াবে। ব্যবসার সাথে শিল্পের একটা নিবিড় সম্পর্ক আছে। তো সেটাও যদি আপনার ভাবনায় থাকে, তাহলে এই ব্যবসার সুনাম ছড়াতে বাধ্য। তাহলে এইখানে যারা আছেন বাচিক শিল্পের বাইরে জীবনযাপন করেন কে আছেন? কথা বলেন না এমন কোনো মানুষ তো নেই, থাকার কোনো সুযোগ নেই। কথা প্রত্যেক মানুষই বলেন এবং বলে যাচ্ছেন, বলতে আপনারা বাধ্য হচ্ছেন। সুতরাং বাচিক শিল্পী আমরা প্রত্যেকেই যদি সেটা কথা বলি, এখন সেটা যদি শিল্প মানে উত্তীর্ণ হয় তাহলে আমরা সেটি নান্দনিক হয়ে গেলাম, চমৎকার একটা সুযোগ হয়ে গেল। তাহলে চলেন এবার আমরা সব প্রত্যেকেই একটা কাজই করতে চাচ্ছি, বাচিক শিল্পী হতে চাচ্ছি। আমার কথা বলাটা সুন্দর এবং নান্দনিক করতে চাচ্ছি, এই উদ্দেশ্যে আপনারা এসছেন। সেটা হতে গেলে আমার কি কি যোগ্যতা লাগবে সেটা এবার যাওয়া যাক। 1 নম্বর, ধরেন আপনি আবৃত্তি শিল্পী হতে চান, আপনি আর কিছু হতে চান না, শুধু কবিতাই পড়তে চান। আবৃত্তি শিল্পীর 1 নম্বর এবং প্রধান যোগ্যতা প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ। কথা থাকতে পারে প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ কি এবং কেন। রবিন। স্যার, চ্যাট বক্সটা অফ করা আছে। ওকে, আমি তোমাকে হোস্ট করে দেবো। আহ, স্যার, এটা হচ্ছে যে চ্যাট অপশনে গিয়ে আচ্ছা। উপরে 3 ডটে ক্লিক করলে চ্যাট টু মিটিং এভরিওয়ান ওইখানে। এভরিওয়ান, ওকে, করে দিয়েছি, করে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। ডান। ঠিক আছে, ওখানে একটা নোটিশ দিয়ে দাও। ফোন করেছি। ঠিক আছে, তাহলে প্রথম 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ বা শুদ্ধ উচ্চারণ। হ্যাঁ, নিশ্চয়ই। প্রমিত উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ শব্দ দুটো এক না, এ দুটো আলাদা আলাদা শব্দ। প্রমিত উচ্চারণ হচ্ছে বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী যে ভাষা বুঝবে, জানবে, মানবে, গ্রহণ করবে, তাদের জন্য যে ভাষাটি প্রযোজ্য সেটি প্রমিত উচ্চারণ। চ্যাট বক্স ওপেন করতে করতে 20-25 জন ঝাঁপিয়ে পড়লেন। চ্যাট বক্সটা চ্যাট করার জন্য না, নোটিশ দেওয়ার জন্য। ক্লাসে মনোযোগী হন সকলে, ক্লাসে মনোযোগী হন। আমার ধারণা আপনার অনেক কাজে দেবেন ওখানে না কথা বলে ক্লাস। তার মানে যে বাংলা বরিশালে, খাগড়াছড়ি, পাবনা, ঠাকুরগাঁও, ঢাকা, লন্ডন, আমেরিকা সমস্ত জায়গায় যে বাংলা গ্রহণযোগ্য সেটি হচ্ছে মান ভাষা বা প্রমিত। কিন্তু একজন বরিশালের মানুষ কর্মু আনে, খামু আনে, জামু আনে, মনুবজ্য, এই যে কইতি আছে, এই যে বলতি আছে সারাটা ক্ষণ, এইটা কি অশুদ্ধ? এটা অশুদ্ধ নয়, এটা তো শুদ্ধ, কিন্তু আঞ্চলিক। কিন্তু এইটার প্রয়োগের জায়গাটা শুধু বরিশাল। বরিশালের বাইরে এটা যদি ঢাকায় এসে কেউ বলে,
তখন তার বন্ধুরা বলে এই বরিশাল্লা। নোয়াখালীর ভাষা যদি ঢাকায় এসে বলে এই নোয়াখাইল্লা, তাই না, এইভাবে বলি আমরা, এই চাটগাইয়া, এইভাবে মজা করে বন্ধুরা। তার মানে তার ভাষায় প্রমাণ করে দিচ্ছে সে আঞ্চলিক, সে সর্বজনীন নয়, সে সকলের জন্য নয়। তাহলে সকলের জন্য আমাদের হতে হবে আবৃত্তি শিল্পী হবে। কিন্তু আপনি যদি কখনো কখনো কোনো আঞ্চলিক ভাষার কবিতা নির্বাচন করে থাকেন, সেই আঞ্চলিক ভাষাটাও শুদ্ধভাবে না জেনে কিন্তু পড়া যাবে না। সেটা আপনাকে শুদ্ধভাবে জানতে হবে এবং শুদ্ধতার মধ্যে থাকতে হবে। কলিমুদ্দিন শাকমুই, অম্পুরতাবাজ সমাজ, বিশ্বাস কি হয় বাহে, এই মুই যুদ্ধ গেছি, মুই তো একেলাই নোয়াও, অনেকে আসিব সাধু, নাঙ্গল ফেলি বাহে, এই হাতত অস্ত্র নিস্ত, সময় দিছিল ডাক, আমার কি সাধ্য বসি থাকিব ঘরত, পরের বাড়ি যায় ভাবতে নোয়া করিলাম, চোখত মোর এক ছবি, সামনের তীরেতে নয়া জীবন তো আছে এক, সোনার খাসাত নোয়াই, কেমন স্বাধীন এক নয়া জীবন, আকুল বানের তোরে ভাসি ভাসি যুদ্ধ চলি যায়, আমার দেশের লাগে কলিমি কিসেন মই যুদ্ধ চলি যায়, মরণের ভয় ডর ফেলি মুই যুদ্ধ চলি যায়, দুমুঠো ভাতের লাগে যুদ্ধ চলি যায়, প্রাণের ভেতরে জোশ যুদ্ধ চলি যায়। কবিতাটা রংপুরের ভাষায়। আচ্ছা, তাহলে আঞ্চলিক ভাষার কোনো কবিতা আপনি আপনার মতো কিন্তু ট্রান্সলেট করে নেওয়ার সুযোগ নেই আপনার। কবি যে ভাষায় লিখেছেন সেটি আপনি পড়তে বা বলতে বাধ্য। অতএব আমরা যারা আবৃত্তি শিল্পী হতে চাচ্ছি তাদেরকে মান ভাষাটাই শিখতে হবে, কারণ আপনি কোনো আঞ্চলিক আবৃত্তি শিল্পী হবেন না তো। আবৃত্তিটা বিশ্বের 41 কোটি বাংলা ভাষাভাষী মানুষের জন্য করবেন। সুতরাং আপনাকে সেটা আপনি মাথায় রেখেই সাজাতে হবে। তাহলে আমরা যদি কোনো আঞ্চলিক কবিতা পড়ি সেটাও জান। এইবার আসেন, যিনি সংবাদ পড়তে চান তার 1 নম্বর যোগ্যতা কি? প্রমিত উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ। যিনি অনুষ্ঠান উপস্থাপক হতে চান তারও 1 নম্বর যোগ্যতা প্রমিত উচ্চারণ। যিনি রেডিও জকি কণ্ঠ অভিনেতা হতে চান তার 1 নম্বর যোগ্যতা কি? অনেকে ভাবছেন রেডিও জকির আবার প্রমিত আসলো থেকে, তারা তো বাংলায় বলে, তাই না, বাংলা ইংরেজি হিন্দি মিলিয়ে একটা জগা খিচুড়ি ভাষায় তারা কথা বলে, তাই তো। সুতরাং সেটি মাথায় রাখতে হবে। সত্য সত্য। এখন রেডিও জকি তাহলে কোন ভাষায় কথা বলে? দেখেন রেডিও জকের এইভাবে বলে, হ্যালো লিসেনার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 লাভ। আর এই মুহূর্তে কিন্তু বাইরে ইউজ অফ রেইন, রেইন অ্যান্ড রেইন। আর যখন রেইন মানে এই বৃষ্টির পানিতে রাস্তাঘাট একেবারে ভেসে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সাথে অ্যাড হয়েছে। আর এই কথাগুলো যখন বলছি, তখন আমাদের ফেসবুক লাইভে গিয়ে দেখি সরাসরি কমেন্টস করেছেন পাবনা থেকে আসিকুর রহমান। ওয়াও, ফ্যান্টাস্টিক একটি ফটো কমেন্টস করেছেন, ডিয়ার ফ্রেন্ডস, থ্যাংক ইউ সো মাচ। আর এই কথা বলতে না বলতে কিন্তু একটি গান প্লে করবার সময় হয়ে গেল, যেহেতু বৃষ্টি চলছে বাইরে মুষলধারে। এই মুষলধারে বৃষ্টির সময় যদি একটি বৃষ্টির গান আমরা প্লে না করি তাহলে কিন্তু একেবারেই খারাপ হবে। তাই শুরুতেই আমরা শোনাবো একটি বৃষ্টির গান, শোনা যাক তাহলে। এটা কি ভাষা নাকি অসুস্থতা, কোনটা বলবেন বলেন তো? এটা অসুস্থতা, প্রতিবন্ধী ভাষা। এ ভাষা নিষিদ্ধ, এ ভাষা এই মুহূর্তে একেবারে নিষিদ্ধ, এবং এইটার মধ্যে কোনো গর্ব নেই, এটার মধ্যে কোনো অহংকার নেই। এইটাই আপনি যদি বাংলায় বলেন, দেখেন কি চমৎকার হতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন,
আপনাদের সবাইকে রেডিও বৈঠকের স্টুডিও থেকে আপনাদের সকলকে প্রীতিময় শুভেচ্ছা জানাচ্ছি। আলাপন সঙ্গী হাসান মাহাদি। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বিকেল 3:05, অর্থাৎ এখন সেই শুভক্ষণ, সেই মাহেন্দ্রক্ষণ, যে সময় আমরা বাংলা চলচ্চিত্রের অসাধারণ কিছু গান, বাংলা চলচ্চিত্রের সোনালী সময়ের যে সোনালী গানগুলো রয়েছে সে গানগুলো আপনাদের শুনিয়ে থাকি। তো কথা না বাড়িয়ে প্রথমেই শোনাবো দিল দেওয়ানা সিনেমার গান, শিল্পী এন্দ্র কিশোর আর কনক চাপা। চলুন শোনা যাক। বলেন কোনটা ভালো? অবশ্যই বাংলাটা। তো বলাই হচ্ছে যদি বাংলা করেন বাংলা, যদি ইংরেজি করেন তাহলে ইংরেজি। বাংলা এবং ইংরেজি দুটো মেশালে এটি একেবারেই নষ্ট এবং শেষ হয়ে যাচ্ছে। খেয়াল করবেন, একটি মানুষ যখন প্রকৃত বাংলায় কথা বলে মনে হবে লোকটা অনেক ব্যক্তিত্বে পরিপূর্ণ। যখন ইংরেজিতে বলে তখনও ব্যক্তিত্বে সে প্রগাঢ়। যেই যখন ইংরেজি আর বাংলার সাথে মেশাবে তখনই মনে হবে মানুষের ব্যক্তিত্বটা পড়ে গেল। খেয়াল করবেন। এবং এই অল্প অল্প ভাঙা ভাঙা ইংরেজি বলার অভ্যাসটাও খুব খারাপ। ইংরেজি বললে পুরোটা বলেন, বলতে কিন্তু অসুবিধা নেই। কোনো ভাষাই খারাপ নেই, কোনো ভাষায় একটি ভাষার প্রতিদ্বন্দ্বী না। আপনি বাংলার পাশাপাশি যত ভাষা শিখবেন তত জ্ঞানী হবেন, তত আপনার মেধা জ্ঞান বিস্তৃত হবে, এতে কোনো সন্দেহ নাই। তার মানে যে বাংলার সাথে মিশিয়ে নষ্ট করবেন। এবং এ যুগের উম এ যুগের এ যুগের ইয়ো ইয়ো ছেলে মেয়েরা ভেবে থাকে যে ভেঙে ভেঙে একটু ইয়েস, ওয়াও, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, দুঃখিত, একটু নেটের সমস্যা করছিল, ফিরে এসছে। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমাদের জন্য করণীয় কি? করণীয় হচ্ছে যারা বাংলা শিখবো বাংলাটাই শিখবো, যারা ইংরেজি শিখবো শিখতে অসুবিধা নেই, কিন্তু বাংলার সাথে ইংরেজি এবং ইংরেজির সাথে বাংলা আমরা কোনোভাবেই মেশাবো না। এই জায়গাটায় আমাদের সজাগ থাকতে হবে। এইবার কথা হচ্ছে আমরা বাংলা ইংরেজি মিশাচ্ছি কিভাবে, দেখেন একটু। মূল সমস্যা কোন জায়গায় হচ্ছে একটু দেখেন। আপনারা কেউ কি এখন কোনো সমস্যায় পড়েন? কখনো কোনো সমস্যায় পড়েন ভেবে দেখেন তো? না, আপনারা খালি প্রবলেমে পড়েন। একটুতে একটু হলো দোস্ত একটা প্রবলেম হয়ে গেছে, চারিদিকে প্রবলেম প্রবলেম আর প্রবলেম, কোনো সমস্যা নেই। এই যে প্রবলেমে প্রবলেমে দেখেন সমস্যা শেষ। কিন্তু প্রবলেমের চেয়ে সমস্যা শব্দটি নান্দনিক। থ্যাংক ইউ, আমরা থ্যাংক ইউ বলি না কেউ, কিন্তু আমরা বলি থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, এই যে থ্যাংক ইউ বলতে বলতে, থ্যাংক ইউ বলতে বলতে 10 মিনিট শেষ করি। এই থ্যাংক ইউ বলতে বলতে দেখবেন আমরা কিন্তু থ্যাংক উচ্চে আপনাকে ধন্যবাদ শব্দটা অনেক নান্দনিক, কখনো ভাবেন নাই। হ্যাঁ, এক্সকিউজ মি চেয়ে আমাকে ক্ষমা করবেন শব্দটি অনেক চমৎকার। এই যে এই বাংলার মাধুর্যতা অনন্য, কিন্তু আমরা সেটা অভ্যাসে এনে ফেলেছি যে একটু ভাঙা ভাঙা ইংরেজি বললে বুঝি আমি স্মার্ট হয়ে গেলাম, আমি আধুনিক হয়ে গেলাম। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তাহলে যারা রেডিও জকি হতে চান তাদের করণীয় কি? যারা রেডিও জকি অর্থাৎ বেতার উপস্থাপক হতে চান তারা বাংলা হলে বাংলা এবং ইংরেজি হলে ইংরেজি, একটার সাথে একটা মেশানো যাবে না। দুইটা ভাষারই অসম্ভব রকম চাহিদা রয়েছে, কিন্তু মেশালে সেইটার চাহিদা সত্যি সত্যি নেই, আমরা সজাগ থাকবো। এরপরে কণ্ঠ অভিনয় জিনিসটা কি, এটা অনেকে ভাবছেন এ আবার কি জিনিস। আপনারা রেডিও নাটক দেখেছেন? দুঃখিত, রেডিও নাটক দেখা যায়নি, শুনেছেন। রেডিও নাটক শুনেছেন, সেখানে শুধু মানুষের কণ্ঠ শোনা যায়, এটি কণ্ঠ অভিনয়। একইভাবে দীপ্ত টিভির সুলতান সুলেমান বাংলাটা আপনারা আমার ধারণা 90% মানুষ দেখেছেন। তো সুলতান সুলেমান দা তার্কিশ, তার্কিশ ভাষায় তুরস্কের একটি সিরিজ, সেখানে আমরা বাংলা দিয়েছি ভয়েস অনেকে। তো এই সুলতান সুলেমানে একটা দীর্ঘ চরিত্রে ধরেন আমি এই কণ্ঠে ভয়েস দিয়েছি। আমার এই কণ্ঠে একটা বড় একটা সিরিজ, বড় একটা চরিত্র চলমান ছিল। এই যে কণ্ঠটি আমি দিলাম, এই কণ্ঠের আমি অভিনেতা না, আমি হলাম কণ্ঠ অভিনেতা। এই চরিত্রে কিন্তু অভিনয় করছে মূলত। তাহলে এই চরিত্রে আমি যখন কণ্ঠ দিচ্ছি আমি হয়ে যাচ্ছি এইটার কণ্ঠ অভিনেতা। অভিনেতা কিন্তু তুরস্কের ওই ভদ্রলোক।
অভিনেতা আমি নই, আমি ওটা নকল ভয়েস দিচ্ছি। তো প্রচুর কণ্ঠস্বর আমি এখন দিচ্ছি। হুম। আসল ব্যাপারটা হলো, আমি তোমাদের সাথে একদম খেলবো না। তোমরা শুধু দুষ্টুমি করো। সেদিন আমার গাড়িটা পুকুরে ফেলে দিয়েছো, দুষ্টু কোথাকার। দেখেন, এটি 8 বছর বাচ্চার বয়স আমি দিচ্ছি। এবং সেটি দুরন্ত টেলিভিশন বা বিভিন্ন টেলিভিশনে এই জাতীয় চরিত্রে আমি অনেক ভয়েস দিচ্ছি। আমি এই চরিত্রে কণ্ঠ অভিনেতা হচ্ছি। তো এরকম বাস, গাড়ি, গরু, মহিষ, সাপ, ভাল্লুক, মানুষ, বিভিন্ন বয়সের মানুষের চরিত্রে এখন কণ্ঠ অভিনেতা হিসাবে কাজের সুযোগ রয়েছে আমাদের। তো সেই কাজটি আমরা চাইলেও করতে পারি। যদি কেউ মনে করেন যে আমরা এই কাজটি করব, তাহলেও তাকে অবশ্যই অবশ্যই প্রমিত উচ্চারণ আমাদের জানতে হবে। এই মুহূর্তে প্রমিত উচ্চারণ না জানলে আমরা কোনোভাবে কণ্ঠ অভিনেতা বা কণ্ঠ অভিনয় করতে পারবো না। একই ঘটনা আমি যেগুলো বলছিলাম এর পাশাপাশি, আপনি একজন বিতার্কিক হতে চান, তারও 1 নম্বর যোগ্যতা কি? প্রমিত উচ্চারণ। আপনি একজন বক্তা হতে চান, আপনি একজন ওয়াজি হতে চান, আপনি একজন ভালো শিক্ষক হতে চান, আপনি একজন ভালো আইনজীবী হতে চান, আপনি কল সেন্টারের একজন ভালো কর্মকর্তা বা ভালো চাকরিজীবী হতে চান, আপনি একজন ভালো ব্যবসায়ী হতে চান, যেখানেই কথা বলার প্রসঙ্গ সেখানে 1 নম্বর যোগ্যতা হচ্ছে প্রমিত উচ্চারণ। তা আমাদের 10 দিনের যে বুট ক্যাম্পটি হবে, সেখানে আমরা এই প্রমিত উচ্চারণ নিয়ে 4টা ক্লাস করব মোট। সেই 4টা ক্লাসে আমরা নিশ্চিত করব বাক জড়তা, আমাদের ঠোঁটে, জিহ্বায়, চোয়ালে, তালুতে, বিশ্বাসে, নিঃশ্বাসে, মগজে প্রচুর জড়তা জড় আছে। সেগুলোকে ঝেড়ে মুছে ফেলতে হবে। ছোটবেলা থেকে আমাদের বাংলা ধ্বনি বা বর্ণমালাগুলোকে খুব অশুদ্ধভাবে শেখানো হয়। ছোটবেলা থেকে আমরা শিখি ক খ গ ঘ ঙ চ ছ বর্গীয় জ জ ঞ, হ্যাঁ, এই চলে চলে আর রসু দীর্ঘ রসু দীর্ঘ এইভাবে আমরা শিখি। কিন্তু শেখার দরকার ছিল অ, আ, ই, ক, খ। এই যে ধ্বনিগুলো ধরে ধরে আমাদের শিক্ষা ব্যবস্থায় শেখানোর কোনো নিয়ম নেই। আমরা বর্ণ শিখেছি, ধ্বনি শিখি না। বর্ণ শেখার কারণে অনেক এলাকা ভিত্তিক এখনো শেখায় বড় প ছোট প, খ বলে কিছু থাকে না। দুটোই দ, একটা দ, একটা হাঁটু ভাঙা দ, একটা বড় ব, একটা ছোট ব, ভ থাকে না। এই যে নানান ভাবে আমরা বর্ণ শিখি, কিন্তু ধ্বনি শিখতে পারি না বা শেখা হয় না। এই যে ধ্বনি না শেখার কারণে আমাদের ধ্বনিগুলো ছোটবেলা থেকেই দুর্বল হয়েছে। যে কারণে আমরা মাস্টার্স পাশ করেছি, বাংলা বিভাগে অনার্স মাস্টার্স করেছি, তারপরেও বাংলা বলতে পারি না। কেন পারি না আমরা সেইটা সমাধান করবো এই 4টা ক্লাসে। আমি কোনো ক্লাসে আপনাদের কোনো ব্যাকরণ পড়াবো না, কোনো উচ্চারণের সূত্র, তত্ত্ব, রীতি এগুলো কিচ্ছু পড়াবো না। ব্যবহারিক উপায়ে পড়াবো। যে ব্যবহারিক উপায়ে তত্ত্বগত ভাবে বাদ দিয়ে ব্যবহারিক উপায়ে এইগুলো কেন আমরা মাস্টার্স পাশ করার পরেও বাংলা বলতে পারি না। মূলত এসএসসি পাশ করার পরেই আপনি বাংলা বলতে অফিসিয়ালি বাধ্য, শুদ্ধ বাংলা বলতে বাধ্য। কারণ ক্লাস 9-10-এর যে বাংলা, ওটুকুই যদি আমার উপর বাস্তবায়িত হয়, তাহলে বাংলার ন্যূনতম সমস্যা থাকার কথা না। কিন্তু আমাদের রয়ে গেছে। তো কেন রয়ে গেছে আমরা সেইটা সমাধান করব ব্যবহারিক উপায়ে। এই ক্লাসে 4টা ক্লাস হবে, খুব উপভোগ্য ব্যবহারিক, কোনো তত্ত্ব সূত্র জ্ঞান আপনাদের উপর চাপানো হবে না। গেল। তো ধরে নেন 1 নম্বর যোগ্যতা আমরা নিশ্চিত করলাম এই 4টা ক্লাসে। এবং কথা বলা সংক্রান্ত প্রত্যেকটা মানুষের এই 4টা জ্ঞান, এই এই জ্ঞানটি ছাড়া কোনো মানুষ বাচিক শিল্পী হতে পারবে না, কোনো মাধ্যমেই কাজ করতে পারবে না। এটি শেখার পরে 2 নম্বর যে যোগ্যতাটি লাগবে সেটি হচ্ছে ভাব এবং রস। আমাদের মধ্যে অনেকেই আছেন আপনারা যাদের উচ্চারণ ভালো, কিন্তু মানুষ সেটা উপভোগ করে না। এবং সেটা বলেও অনেকে যে স্যার সব ঠিক আছে, আমার এক্সপ্রেশন আসে না। এই এক্সপ্রেশন না আসার কারণে আপনার শুদ্ধ উচ্চারণ, চমৎকার কণ্ঠস্বর, চমৎকার চেহারা, চমৎকার বাচনভঙ্গি সব শেষ হয়ে যাচ্ছে, শুধু এক্সপ্রেশন না আসার কারণে। আপনি যখন প্রেমের কবিতা পড়ছেন, আপনাকে তখন প্রেমিক বা প্রেমিকা ভাব ধরতে হবে। এখানে আর কোনো বিকল্প উপায় নেই। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। একটা প্রেমের কবিতা। এই মুহূর্তে ছেলে হলে প্রেমিক, মেয়ে হলে প্রেমিকা হয়ে উঠতে হবে, আর কোনো অবস্থাতেই আপনার অন্য ভাবে থাকলে হবে না। তো কেউ যদি মনে করেন আমার গলায় অনেক আওয়াজ আছে, আমি বলবো এইভাবে: তোমার এই যেন ভালোবাসিয়াছি
শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। তখন প্রেমিকা বলবে না ভাইয়া মাপসে, টিউশনই আছে, স্টুডেন্টের পরীক্ষা, ওয়ালাইকুম আসসালাম। বলবে না? কবিতাটা প্রেমের, আপনাকে তখন তো প্রেম করতে হবে কণ্ঠে। জীবনে প্রেম করেন আর না করেন সেটা কিচ্ছু যায় আসে না, কণ্ঠে এই মুহূর্তে প্রেম করতে হবে, না হলে সর্বনাশ। বাংলা সাহিত্যের সবচেয়ে বীর রসের বীরত্বের কবিতা হচ্ছে, বিদ্রোহের কবিতা হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহ। বড় বীর, বড় উন্নত মানসীর, শিরেনে হারিয়ে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। আমি বলছি আমার মস্তক আকাশের সমান, আমি বিশাল, আমি কোনো নিয়ম কানুন শৃঙ্খল কিচ্ছু মানি না, আমি এত মহির। তো সেইটা যদি আপনি মিষ্টি করে বলেন হবে? বলে বীর, বলে উন্নত মানসীর, শিরেনে হারিয়ে আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। এবং এই কবিতা আবৃত্তি যদি কবি নজরুল একবার চোখ মেলে দেখে, শোনে, তারপরে বলবে ঈশ্বর আমি কোনো কবিতা জীবনেও লিখি নাই। আমার নামে যে কবিতাগুলো এই দেশে প্রচার করা হয়, এই দেশের যে হারে গুজব ছড়ায় ওই গুজবের মতোই একটা গুজব, এ আমার কিচ্ছু না, আমার সব কবিতা ব্যান করা হোক। তাই বলবেন? কবিতা লিখছে সমাজের সমস্ত নিয়ম কানুন শৃঙ্খলের বিরুদ্ধে। আমি ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাটুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই, আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রীর, বলবীর, বড় উন্নত মানসীর। তখন না বিদ্রোহ মনে হবে? তো বিদ্রোহ কি মিষ্টি করে বলা হয়? তাহলে কবিতার কয়টা বাজবে? তাহলে প্রেমেরটা প্রেমে রাখতে হবে, ওখানে মিষ্টি রাখতে হবে, চিনি মধু গুড় যা আছে প্রেমে রাখতে হবে। কিন্তু বিদ্রোহ, লড়াই, তুমুল লড়াই, প্রতিবাদ, তাহলে সেই লড়াইয়ে তো মিষ্টি করে গলা আপনার এটা বলার সুযোগ। তাহলে এখানে যেটা প্রয়োজন সেটি প্রয়োগ করতে হবে। তারপরে রয়েছে বাংলা সাহিত্যের সবচেয়ে বেদনার কবিতার নাম হচ্ছে কবর। ছোটবেলা থেকে আপনারা কিভাবে পড়ছেন অনেকেই, এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে। কবিতাটা বেদনার, আর আপনি এইভাবে পড়ছেন বিদ্রোহ করে করে। হে ভাই সবেরা, তোমরা জেগে ওঠো, তোমরা লড়াই করো, তোমরা যুদ্ধ করো, তোমরা বুক পেতে দাও। এটার সাথে কি খবর যায়? সমস্যা হচ্ছে এখানে, কবর কবিতা তো বেদনা। তারপরে এই শূন্য জীবনে যত কাটিয়েছি পারি, যখন যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি। আয়, আয় দাদু, তখন না মনে হবে সারি সারি বেদনার গায়। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল, সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাই তো বুক। তখন বোঝা যাবে যে দাদা তার নাতিকে সারি সারি কবরের গল্প, বেদনার গল্প বলছে। তাই নয়? হ্যাঁ, জি বাবা, আমি তো ক্লাস নিচ্ছি। ওকে, খুলে দাও খুলে। আচ্ছা, তাহলে এই যে বেদনার কবিতা আমরা যখন পড়ছি, তখন আমাদের বেদনা অনিবার্য হয়ে উঠবে। তাহলে ওইখানে যদি পড়েন এইখানে তোর দাদির কবর, মনে হবে চারটা কবর উপরে উঠে গেল আর চার মুদ্রা ডান্স। ডালিম গাছের তলে, পরে চারটা কবর আরো উপরে উঠে গেল, চার মুদ্রা ডান্স। এটি কবিতাটি নষ্ট হয়ে যায়। সুতরাং এই ভাবরসটা আমাদের জানতে হবে। আমরা 2টা ক্লাস করব ভাবরস নিয়ে। ভাবরসের 14 গোষ্ঠী আপনাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তখন বক্তব্যে, সংবাদে, উপস্থাপনায় যে কোনো জায়গায় যে ভাবটা প্রয়োজন সেটি প্রয়োগ করতে পারবেন। এখন কথা হচ্ছে এই ভাবরসটা শুধু কবিতার জন্য আবৃত্তি শিল্পীকেই লাগে তা না, তো অভিনেতাকে লাগে, সংবাদ উপস্থাপককে অবশ্যই লাগবে। কেন লাগবে? 21শে ফেব্রুয়ারি শোকের দিনে, সেদিন আপনি আনন্দ নিয়ে খবর পড়তে পারবেন না।
আবার পহেলা বৈশাখ আনন্দের দিন, ওই দিন আপনি বাসায় গন্ডগোল করে ক্লাসে আসলেন, তাও হবে না। ওই দিন পহেলা বৈশাখ, মানুষ আপনার খবর দেখবে আর পান্তা ইলিশ খাবে, অতএব আনন্দ নিয়ে খবর করতে হবে। অনুষ্ঠান উপস্থাপককে চূড়ান্ত ভাবরস জানতে হবে। কখনো মৃতদেহের পাশে দাঁড়িয়ে অনুষ্ঠান উপস্থাপনা করতে হবে, কখনো কারো জন্মদিন বা আনন্দ উৎসবের অনুষ্ঠান করতে হবে। সুতরাং ভাবরসটা জানতে হবে। কণ্ঠ অভিনেতাকে চূড়ান্ত ডাকতে হবে, চূড়ান্ত ভাবরস জানতে হবে। এই কখনো কাঁদতে কাঁদতে একেবারে শেষে, ভাইরা আমাকে মারবেন না, আমি মরে যাব, আমি মরে গেলে, এই যে হঠাৎ করে কাঁদবে, আবার হঠাৎ করে হাসি, কণ্ঠ অভিনেতা কিচ্ছু করেন না। তার মানে বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে ভাবরস জানতে হবে। তো একজন শাড়ি কাপড়ের বিক্রেতা, তাকেও ভাবরস না জানলে দোকানদারি হবে না। আপনার একজন নিয়মিত কাস্টমার এসে দোকানে বসলো, বললেন যে গত 1 মাস আসেন না কেন আপা? আপা বললো আমার আব্বা মারা গেছে গত মাসে। আপনি তখন কি বেদনা না নিয়ে হবে? তখন যদি বেদনা ধারণ না করে তার সাথে আপনার বেদনার যদি ভাগাভাগি না করেন, সে কাস্টমার আপনাকে কেন আপন ভাববে? সঙ্গে সঙ্গে বলেন, আরে ভাই, এ বাপ মা সকলেরই মারা যায়, আমারটাও মারা গেছে, 13 বছর আগে বাপ, 12 বছর আগে মা। এসব কথা বাদ দেন, ইন্ডিয়ান শাড়ি আসছে, নেন। নেবে শাড়ি? নেবে না। জিজ্ঞেস করতে হবে আঙ্কেলের কি হয়েছিল, কোনো অসুখ ছিল কিনা। সহজ এত একটা মৃত্যু সংবাদ তো আর মানুষকে এইরকম নিষ্ঠুর করে দিতে পারে না, তার তো সেই বেদনাটা ন্যূনতম নিতে হবে, নিয়ে কাস্টমারের সাথে কথা বলতে হবে। তাহলে এই ভাবরসটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। একজন আইনজীবী আদালত কক্ষে যদি ভাবরস না জানে, কখনোই ভালো আইনজীবী হতে পারবে না, প্রশ্নই ওঠে না। এই আইনজীবীকে কখনো খুব দ্রোহে কথা বলতে হবে। হ্যাঁ, কেমন দ্রোহ? মহামান্য আদালত, আপনার সামনে আমার বিনীত আবেদন, আমার এই আসামির উপরে যে অত্যাচার করা হয়েছে, যে অবিচার করা হয়েছে, এইটার বিরুদ্ধে আমি শুধু এই মামলার খারিজি চাই না, পক্ষান্তরে এই যে অবিচার করা হলো, এটার বিরুদ্ধেও যেন ব্যবস্থা নেওয়া হয়, সেটার জোর আবদার জানাচ্ছি। এটা তো দেখেন, আদালত তো অবমাননা করার সুযোগ নেই, কিন্তু তার কণ্ঠে দ্রোহ না। আবার কখনো তিনি আসামি পক্ষের কথা বলছেন, আসামি 15 মিনিট ধরে আদালত কক্ষে জবানবন্দি দিচ্ছে আর হাউ মাউ করে কাঁদছে। এই কান্নার পরে এই তার আসামির কান্নাটুকু আইনজীবী নেবে না? মহামান্য আদালত, আপনি অনেক বিজ্ঞ বিচারক এই আদালতে, অনেক জটিল জটিল মামলা আপনার হাত দিয়ে এখানে সমাধান হয়েছে। আপনি কোন মানুষটার হৃদয়ের কান্না কেমন আপনি জানেন, তার ওজন বোঝেন। আমার আসামি 20 মিনিট ধরে তার আর্তনাদ কান্না আপনি দেখতে পাচ্ছেন, যে একটি পরিবার কি কিভাবে নিঃস্ব করে দেওয়া হয়েছে একটি মিথ্যে মামলা দিয়ে, তাই না? আদালত কিন্তু শুধু আইনের ধারা দেখতে চায় না। কারণ আপনি এই একজন আইনজীবী হিসেবে যে ধারা জানাবেন, সে ধারা বিচারক জানে না। বিচারক তো আপনার চেয়ে বেশি জানে, না জানলেও তার সে বিচারক হয়নি। একজন বিচারক সব জানে, আপনাকে আইনের ধারা জানালে হবে না। আপনাকে এই যে পরিস্থিতি, ইমোশনাল যে সিচুয়েশন ক্রিয়েট হলো, সেটাকে ধারণ করে সেইটা শেষে, সেটা উপস্থাপনা করার শেষে বলবেন, মহামান্য আদালত, এবার আমার আর্জি 27-এর এর 33 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আমার আসামিকে আজই বেকসুর খালাস প্রদান করা হবে। আইন হচ্ছে এইটুকু, কিন্তু তার আগে আপনি আরো 15 মিনিট কথা বলবেন, সেটি হচ্ছে ভাব এবং পরিস্থিতির রস। এইটা না নিলে ভালো আইনজীবী, ভালো শিক্ষক কোনোটি হয় যায় না। তাহলে আমরা ক্লাসে ভাবরসটা চূড়ান্ত ভাবে জানবো। যারা এখানে অনেক ধর্মপ্রাণ মুসলমান আছেন, আলেমে দ্বীন আছেন, আপনারা দায়ী, মানে আলেম, এই ইলমকে প্রচার করেন, তাদেরকে এই ভাবরসটা চূড়ান্ত জানতে হবে। না জানলে কোশ্চিন কালেও ভালো ওয়াজি হওয়া যায় না। যাদের ওয়াজ নসিহত আমরা শুনি, তারা প্রত্যেকেই দেখবেন এই ভাবরসে শিখত, খুব ভালো ভাবরস উপস্থাপন করতে জানে, তাদেরটাই আমরা বেশি দেখি বা বেশি শুনি। অতএব যারা আলেমে দ্বীন, ইসলামের দাওয়াত পৌঁছাতে চান মানুষের দরজায়, তাদের জন্য ভাবরসটা প্রয়োজন। আমরা ভাবরস নিয়ে দুটো ব্যবহারিক ক্লাস করব, সব ঠিক হয়ে যাবে তারপরে। 3 নম্বর যেটি হচ্ছে স্বচ্ছতা, ক্লিয়ারিটি। আমি আপনাদেরকে, ধরেন আমার উচ্চারণও ঠিক আছে, ভাবরসও ঠিক আছে, কিন্তু আমার কথা আপনি ক্লিয়ার বুঝলেন না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। ক্লিয়ার যেন বোঝেন, এই যে আমি একটা ক্লিপ মাইক্রোফোন আমার এই যে বুকের উপর লাগানো আছে, দেখতে পাচ্ছেন কিনা, আমি কিন্তু অনেক আস্তে কথা বলছি, খুব জোরে কথা বলছি না। আপনারা খুব, এই যে 200-250 মানুষ কি আরামে শুনতে পাচ্ছেন। যাদের নেটওয়ার্ক ঠিক আছে তারা খুব নির্ভেজাল ভাবে এটি শুনতে পাচ্ছেন, আমি জানি। তো এই স্বচ্ছতার জন্য আমার যে টার্গেট অডিয়েন্স, আমার যে লক্ষ্য মানুষ, 1 লক্ষ হোক, 5 জন হোক, 25 জন হোক, আমি যখন যেটি করব সেটা আমার সকল দর্শক যেন স্বচ্ছভাবে বুঝতে পারে। এটি না বুঝতে পারলে আমার সংবাদ, আমার বক্তৃতা, আমার উপস্থাপনা সমস্ত কিছু জলাঞ্জলিতে। তো সেই স্বচ্ছতা করবার জন্য আমরা এক এক জায়গায় এক এক ভাবে কথা বলি।
সেই স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য আমাদের বিশেষ দুটি ক্লাস রয়েছে। এরপরে লাগবে হচ্ছে স্বর প্রক্ষেপণ জ্ঞান, ভয়েস টোন, ভয়েস টিউন, এটা এটার সাথে সম্পৃক্ত, খুব গুরুত্বপূর্ণ। এইটা না জানলে বাচিক শিল্পী হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার কাছের একজন মানুষকে যেভাবে বলবো, পাশের কক্ষের মানুষটাকে সেভাবে বলবো না, নদীর ওই পারের মানুষটার সাথে সেভাবে বলবো না। স্বরে বোঝা যাবে আমার দূরত্ব। তোমরা শুধায় ছিল মরে রাখি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছিলাম, কে জানে। দেখেন আমার টোনে বোঝা যাচ্ছে না অনেক দূরে। এবং রবীন্দ্রনাথের কবিতায় কিন্তু বলা হচ্ছে, আমি নদীর মাঝখানে খরস্রোতা নদী দিয়ে যাচ্ছি, আর এপারের ছেলে মেয়েরা নদীর পাড়ে দাঁড়িয়ে জবা ফুল ছিঁড়ছে। তাহলে এই ব্যবধানটা, আমি নদীর মাঝে আর এই যুগের ছেলে মেয়েরা নদীর পাড়ে, আমরা সেটা কিভাবে বোঝাবো? ভয়েস টোন দিয়ে, স্বর প্রক্ষেপণ জ্ঞান। যারা সংবাদ পড়বেন, শিরোনামটা উঁচু স্বরে পড়তে হবে। গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 72 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। এটি শিরোনাম, উঁচু স্বরে। এইটাই যখন আবার বিস্তারিত বলবো, গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 72 ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছে 18 জন। খেয়াল করেছেন কত পরিবর্তন? শিরোনামটা কোথায় আর বিস্তারিত কোথায়? তাহলে এই ভয়েস যদি ব্যবহার না জানেন তাহলে হবে? উপস্থাপন করছেন, আপনি মঞ্চে ডাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যাকে, যেভাবে মঞ্চে ডাকছেন জেমসকে যদি সেইভাবে মঞ্চে ডাকেন তাহলে হবে? জেমস মানে তো ভাঙচুর, তাণ্ডব। জেমসকে নিয়ে আমি কয়েকটা কনসার্টের কোঅর্ডিনেটর ছিলাম, ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে। প্রত্যেকটা ইভেন্টে চেয়ার, সোফা ভাঙার জন্য বড় অঙ্কের ভর্তুকি দেওয়া লাগছে। আমি তারপর থেকে ঢাকা ইউনিভার্সিটি এলাকায় যদি জেমসকে কোনো কনসার্টের ইভেন্টের দায়িত্ব আমার থাকে, আমি চেয়ার টেবিল সোফা রাখার পক্ষে না, এবং পারতপক্ষে রাখি না। সামনে ফাঁকা রাস্তা, ফাঁকা মাঠ, নাচ, এবার কত পারিস নাচ। হ্যাঁ, তাহলে আমার আর 112টা চেয়ার ভাঙার টাকা দিয়ে লাগবে। বিষয়টা, চেয়ার ভাঙার প্রসঙ্গটা হচ্ছে, জেমস মানে ওরা এক চেয়ারের উপর 4 জন উঠে না আসে। হ্যাঁ, তো গান ধরবে দুষ্টু ছেলের দল এসেই, তো দুষ্টু ছেলের দল তো দুষ্টুমি শুরু করে দেবে, চেয়ারের উপর 4 জন উঠে শুরু করবে। তাহলে জেমসকে যখন মঞ্চে ডাকবো, আমার স্বরের মধ্যে জেমসের এই ভাঙচুর দুষ্টু ছেলের দল থাকতে হবে। আবার যখন রেজওয়ানা চৌধুরীকে বন্যাকে ডাকবো, তখন আবার যদি মিষ্টি করে না ডাকি তাহলে সব। কারণ রেজওয়ানা চৌধুরী বন্যা গান করে, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায়। তাহলে এই শিল্পীকে খুব মিষ্টি করে রাখতে হবে। সমাগত সুধীবৃন্দ, এবারে মঞ্চে আসছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এই টোনে যদি জেমসকে ডাকেন, প্রিয় দর্শক, মঞ্চে আসছেন নগর বাউল জেমস। আপনাকে পিটাবে না মানুষ? জেমসকে তো এই টোনে রাখা যাবে না। জেমসকে জেমসের মতো ভাঙচুর করে রাখতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এবার এই ক্ষণে আমি যে নামটি উচ্চারণ করব, সেই নামটি বলতে না বলতেই মুহুর্মুহু করতালিতে ভরে উঠবে এই আয়োজন। কি বলবো? একদম ঠিক ধরেছেন। এবার এই ক্ষণে মঞ্চে আসছে আপনার, তাহলে এবার এই ক্ষণে যে নামটি আমি বলবো, সেই নামটি বলতে না বলতেই মুহুর্মুহু করতালিতে ভরে উঠবে আয়োজন। একদম ঠিক ধরেছেন। মঞ্চে আসছে আমাদের সকলের হৃদয়ের মানুষ, প্রিয় কণ্ঠশিল্পী, ভালোবাসার মানুষ, উপমহাদেশের প্রখ্যাত ব্যান্ড তারকা, নগর বাউল জেমস। মঞ্চে আসছে নগর বাউল জেমস। এইরকম উঁচু স্বরে আপনি যখন পৌঁছাবেন, তখন দেখবেন জেমসের ড্রাম আর্টিস্ট শুরু করে দেবে মিউজিক, ও একেবারে একেবারে ঝড় তুলে ফেলে। কিন্তু যদি বলেন মঞ্চে আসছে নগর বাউল জেমস, তখন ও ড্রাম আর্টিস্ট তখন স্টিক খুঁজবে, স্টিক করে হবে না। কিন্তু যখন আপনি ভয়েসটা তুলে দিবেন উপরে, দেখবেন তার ড্রাম আর্টিস্টও যেমন ঝড় তুলে দেবে, এবং জেমসও দৌড়াতে দৌড়াতে বিদ্যুৎ গতিতে কোত্থেকে যেন মঞ্চে আসবে, এসেই মাইকের কাছে গিয়ে লাভ ইউ বলবে। মানে পুরো পরিবেশটা কি করে, আপনি উপস্থাপকের উপর নির্ভরশীল। অতএব আমরা ভয়েস টোনটাকে কিভাবে বহুমাত্রিক ভাবে ব্যবহার করব, সেটা আমাদের জানতে হবে। সেটারও বিস্তারিত ক্লাস আমাদের রয়েছে, সে ক্লাস আমরা করব। বাচিক শিল্পের প্রত্যেকটা মানুষকে ভয়েস টোনটা শিখতে হবে, প্রত্যেকটা। আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জাকি, বিতার্কিক, বক্তা, আইনজীবী, শিক্ষক, ওয়াজ,
যে কোনো মাধ্যমের বাচিক শিল্পীকে এই ভয়েসের ব্যবহার না জানলে ভালো লাগবে। তাহলে এটা নিয়ে আমাদের বিস্তারিত দুটো ক্লাস হবে। এরপরে লাগবে শ্রুতিমধুর কণ্ঠস্বর, মিষ্টি গলা। সবাই ভাবছেন এই তো জায়গা মতো আসছেন, এইটাই তো সমস্যা আমার। খালি খালি গলাটাই মিষ্টি না, আল্লাহ তালা সব দিচ্ছে, চেহারা দিচ্ছে, বুদ্ধি দিচ্ছে, ভালো মেধা দিচ্ছে, ভালো স্মৃতিশক্তি দিচ্ছে। আমার শুধু গলাটাই আল্লাহ দেয়নি। আছেন না? বাঙালি এবং তৃতীয় বিশ্বের দোষই হচ্ছে, সমস্যাই হচ্ছে, যে কোনো ত্রুটির জন্য নিজের দোষ দেবেন না, দোষ খালি আল্লাহ তালার আর কপালের। দেখবেন, হেরে গেছেন কপালের দোষ, ঠকে গেছেন আল্লাহর দোষ আর কপালের, আর কারোর দোষ না। উন্নত বিশ্বে কপাল আর আল্লাহকে কেউ দোষ দেয় না, নিজের কৌশল। এবং আল্লাহ তালাও কোনোভাবে আপনাকে কোনো চুক্তি দিয়েছে যে আপনার সব ঢেলে দেবো? আল্লাহ তালা এরকম কোনো চুক্তি আপনাকে দেয় নাই। পবিত্র কোরআন ইরশাদ হয়েছে, আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে। অথবা আপনি আপনার ভাগ্য পরিবর্তন করবেন না, আল্লাহ তালা করে দেবে, এরকম কথা তো তিনি বলেন নাই কোথাও। এবং পবিত্র কোরআনে আরো স্পষ্ট ভাবে বলা হয়েছে, আর মানুষ তাই পায় যা সে চায়। এটা আল্লাহ তালার ওয়াদ, যে মানুষ তাই পায় যা সে চায়। এবং প্রত্যেক ধর্মে এই একই ধরনের বক্তব্য আছে। শুধু কোরআনের কথাই বলছি তা না, যে প্রত্যেক ধর্মে এটাই বলা হয়েছে, তো তুমি যা করবা তাই আল্লাহ তালা দেবে, তাই ঈশ্বর দেবে, তাই ভগবান দেবে। হ্যাঁ, অত খালি খালি কপালের দোষ আর আল্লাহ তালার দোষ দেন কেন? তাহলে বাঙালি স্বভাব বলে দেখবেন আয়নার সামনে খুব ক্লোজে যাবেন, ছেলেরা মেয়েরা সকলে চেহারার উপর খুব আলতো করে হাত বোলাবে আর বলবে, আল্লাহ তালা আমার চেহারাটা আর 2 পোস্ট ফর্সা বানালে কি হতো, উনি এইরকম কেন, তো কিপটা কেন? এই নড়ে চড়ে আল্লাহর নামে দিলেন 144 ধারায় একটা বিশাল মামলা। না, অন্যায় কাজ এটি। আবার অনেকে আয়নার সামনে দাঁড়াবে আর একটু লম্বা হবে, আর 1 ইঞ্চি লম্বা দিলে কি ওনার অনেক শর্ট পড়তো? আল্লাহ তালা এরকম কেন? আর 1 ইঞ্চি দিলে কি হয়? এই এ দিয়ে কি কি হয়? এটি বাঙালি স্বভাব। এবং আরো ধ্রুব সত্য, প্রত্যেকেই এখানে 90% মানুষ বিশ্বাস করেন যে আপনার গলা ভালো না। এটা হচ্ছে পৃথিবীর আর একটা মিথ্যাচার। প্রত্যেকটা মানুষকে মহান আল্লাহ রব্বুল আলমিন অসম্ভব সুন্দর করে বানিয়েছে, অসম্ভব সুন্দর, যা অকল্পনীয় সুন্দর। প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বরকে অসম্ভব স্মৃতি মধুর করে বানিয়েছেন মহান আল্লাহ। আমার গলা আমার মতো, আপনারটা আপনার। কোনোভাবেই ভাববেন না আমারটা আপনার মতো হবে। ওনার সৃষ্টির রহস্য এইটা, প্রতিটি মানুষ আলাদা। অতএব আপনার গলা ভালো না, আপনার চেহারা ভালো না, আপনার উচ্চতা কম, এইসব মাথা থেকে ছেড়ে ফেলে দেবেন। এগুলো কোনো কাজেই লাগে না। যদি এগুলোই কাজেই লাগতো তাহলে হানিফ সংকেত গত 5 দশক ধরে এই বাংলাদেশের সেরা অনুষ্ঠান উপস্থাপক কি করে, আমাকে একবার বোঝান আপনারা যে কেউ। ওনার কি উচ্চতা আছে, কি চেহারা আছে, কি গর্জিয়াস কণ্ঠস্বর আছে, কি আছে? যেটা আছে সেটির যোগ্যতা। এই চেহারা, উচ্চতা, কালো, ফর্সা, উঁচু, নিচু, এগুলো দিয়ে কিচ্ছু হয় বলে আমি বিশ্বাস করি না। অতএব এগুলো আজকে থেকে মাথায় ঝেড়েই ফেলবেন। প্রত্যেকের গলা অসম্ভব মিষ্টি, অসম্ভব সুন্দর, সেটাকে শুধু ব্যবহার করা শিখুন। ফাতেমাতুজ জোহরা নজরুল সঙ্গীত আপনারা শুনেছেন নিশ্চয়। উনি যখন গান শুরু করে ওনার গলা হাঁসের মতো, মানে যেটা মিষ্টি না। ওনার গানের ওস্তাদ বলেছিল, তোমার যেহেতু চেহারা ভালো, তোমার বড় বোনটা নাচ শিখে, তুমিও নাচ শেখো। তুমি নাচ ভালো করবে, তোমার গলায় গান হবে। নাসর বান্দা গানই শিখ, গান শিখতে শিখতে নজরুল সঙ্গীতে 21শে পদক পেয়েছে আমাদের প্রিয় ফাতেমা আপা। এবং ফাতেমাতুজ জোহরার নজরুল সঙ্গীত মানে আলাদা মাধুর্য। নজরুল সঙ্গীতে ফাতেমাতুজ জোহরা আলাদা করে চেনা যায় অন্য সকল শিল্পীর চেয়ে। হ্যাঁ, এবার আছেন এদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়। দেখবেন ওনার গলা হাস্কি, হাঁসের মতো, কি যায় আসে। সুবীর নন্দী, কি অসাধারণ ক্লাসিক্যাল, ফোক, সিনেমার গান, আধুনিক গান, যা দিবেন কি অসাধারণ গায়। ওনার কথা শুনবেন, এমনি নর্মাল টক শো দেখবেন, টেলিভিশনে দেখবেন হাঁসের মতো। তবে কি নিয়ে এত সংশয় করে? বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীর নাম অপরা উইনফ্রে। তিনি আমেরিকার একজন গণমাধ্যম। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী। আমেরিকা বিশ্বের এমন এক দেশ যেখানে বর্ণবাদের চূড়ান্ত জায়গা, যেখানে সাদা মানুষ আর কালো মানুষ এক স্কুলে পড়ে না, এক হোটেলে থাকে না, এক গাড়িতে চড়ে না, চেহারাও দেখে না পারলে। সেই দেশে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী যিনি, তিনি কালো মানুষ। আর বাংলাদেশে বর্ণবাদের কোনো সমস্যা নেই। এই বাংলাদেশের কালো ফর্সার জন্য কোনোদিন কেউ অপমানিত হয়েছেন?
এটা নিজে অপমান হলে কে ঠেকাবে? কিছু যায় আসে। এই বাংলাদেশে কালো ফর্সার উপর ডিপেন্ড করে কোনো চাকরি হয় না, কোনো কাজ হয় না, এখানে বর্ণবাদের কোনো আশ্রয় প্রশ্রয় কিচ্ছু নেই। অতএব সেই বাংলাদেশে বাস করেন আপনি, আর সেখানে আপনার চেহারা নিয়ে সংশয় থাকবে, গলা নিয়ে সংশয় থাকবে। এগুলো আজকে থেকে ঝেড়ে মুছে ফেলে ফেলবে। শ্রুতিমধুর কণ্ঠস্বরটি অত্যন্ত প্রয়োজন। আমরা সেটি তৈরি করব। চর্চার মধ্য দিয়ে আরো কিভাবে নান্দনিক করা যায়, সুন্দর করা যায়, প্রচার করা যায়, প্রকাশ করা যায়, সেটি আমরা করব। কিন্তু আমার কোর্সে কোনো সার্জারি করার ব্যবস্থা নেই, যে সার্জারি করে আপনার গলাটা অনেক মোটা বানিয়ে দেব, এইরকম কোনো সুযোগ বা ব্যবস্থা আমার কোর্সে নাই। এটা অনেকে ভাবেন যে আমার গলা অনেক চিকন চাউচাউ করে, এটাকে মোটা বানিয়ে দিচ্ছে। মোটা বানানোর প্রয়োজন নেই। আপনার গলাটাই অনেক বেশি ব্যবহার উপযোগী হলে আপনি অনেক কাজ করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। একটা উদাহরণ এইখানে দিই, ধরেন আপনার ঘরে একটা বড় রামদা আছে, কিন্তু সেটা মরিচা পড়ে গেছে, সেটা দিয়ে কোনো কাজ করা যায় না। পক্ষান্তরে একটা 6 ইঞ্চি ছুরি আছে, কিন্তু সেটা অনেক চকচকে ধারালো। ক্ষমতা কার বেশি? এই 6 ইঞ্চি চকচকে ধারালো ছুরিটার কারণ সে চকচকে ধারালো। তা আপনার যে গলা আছে ওইটাকে আমরা চকচকে ধারালো বানাবো, তাহলেই তো হয়ে গেল। এটা আমার বড় দরকার নেই রামদার মতো, ছোটই হোক, কিন্তু সেটা চকচকে ধারালো। তো শ্রুতিমধুর কণ্ঠস্বর প্রত্যেকটা বাচিক শিল্পীর প্রয়োজন। সেটি নিয়ে আমরা বিস্তারিত ক্লাস করব। এবং আজকে থেকেই সকলেই বিশ্বাস করেন কয়েকটা বিষয়: আপনার চেহারা ভালো, আপনার গায়ের রং ভালো, আপনার উচ্চতা ভালো, আপনার কণ্ঠস্বর ভালো। এই জন্য মুসলমান হলে আল্লাহ তাআলার দরবারে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সনাতন ধর্মের হলে বলেন ঈশ্বর, হে ঈশ্বর তুমি আমাকে ভালো করেছো, তোমার কাছে কৃতজ্ঞতা। যে যে ধর্মের হন, হ্যাঁ, স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানান যে আপনি সুন্দর। বাণী এবার শুধু কৃতজ্ঞতা না, এবার বিশ্বাস করেন যে আমি সুন্দর। তাহলে সেখান থেকে ভালো কিছু ফলানো সম্ভব। এখন একটু দেখতে চাই আপনাদের অ্যানালগ না, অ্যানালগই, একটু জীবন্ত হাত তুলে দেখাবেন কার কার গলা সুন্দর, মিষ্টি। বিশ্বাস করেন কে কে? একটু হাত দেখি, হাত দেখি। কার কার গলা মিষ্টি, ভালো, এবং এটি দিয়ে শিল্প নির্মাণ করা সম্ভব, কে কে বিশ্বাস করে? কি ভালো, কি ভালো, কে ভালো। ধন্যবাদ, হাত নামান। এই যে এত লেকচার দেওয়ার পরে কিন্তু 90 ভাগ এখন হাত তুলাচ্ছেন, কিন্তু তার আগে হাত তুললে মাত্র 10 ভাগ তুলতেন। আমি কিন্তু জানি, সব জরিপ করা আছে আমার। বাঙালিদের মনস্তত্ত্ব নিয়েও আমার একটা ভালো গবেষণা আছে। এই ক্লাস করবার কারণে আরো 60-62টা ব্যাচে যেহেতু কাজ করা, এই কারণে আপনাদের চেহারা আর গলা নিয়ে যে সংশয় আমি জানি। বেশ, তাহলে আমরা শ্রুতিমধুর কণ্ঠস্বর কি করে বানানো যায়, স্বর চর্চা নিয়ে একটা ক্লাস করব। সেই ক্লাসে আমাদের গলাটা অনেক বেশি চকচকে ধারালো, 8 ঘন্টা 10 ঘন্টা কি করে কথা বলা যায় সেগুলো চর্চা করব। গলাটা মিষ্টি বানাবো। কিন্তু আবারও বলছে, সার্জারি করে মোটা চিকন বানানোর ব্যবস্থা আমার এখানে নেই। সেটা আমরা চর্চা করে শানিত করব, ব্যবহার করব। 6 নম্বর যোগ্যতা, এক্সপেরিয়েন্স, মেধা এবং অভিজ্ঞতা। ধরেন আপনি একটি কবিতা পড়ছেন মে দিবস নিয়ে, কিন্তু আপনি জানেন না মে দিবস কি, কেন, কিভাবে। তাহলে ওই কবিতাটা ভালো হবে? কোশ্চিনকালেও ভালো হবে। কবিতাটি ভালো হবার পূর্ব শর্ত ওই কবিতার বিষয়বস্তু আপনাকে জানতে হবে। আপনি এই মুহূর্তে সংবাদ পড়ছেন আমেরিকান নির্বাচন নিয়ে, জানেনই না এখন পর্যন্ত যে আমেরিকান নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয় না প্রধানমন্ত্রী নির্বাচিত হয়। ওখানে 4 বছর পর পর নির্বাচন হয় নাকি 40 বছর পর পর নির্বাচন? ওখানেও কি নির্বাচনে বাংলাদেশের মতো গোলমাল ফেসাদ হয়? হ্যাঁ, নাকি ওখানে আসলেই গণতন্ত্র আছে? হ্যাঁ, কিছুই জানেন না, তাহলে আপনি খবরটা পড়বেন কিভাবে? হ্যাঁ, এবার শুনুন, জাতিসংঘে আমাদের ডক্টর ইউনূস তার প্রতিনিধি দল নিয়ে যোগদান করেছে, আপনি জানেনই না জাতিসংঘ কি জিনিস। সংবাদটা ভালো হবে? হবার কোনো কারণ নেই। তাহলে আপনি যে বিষয়ে খবর পড়ছেন, যে বিষয়ে সংবাদ পড়ছেন, যে বিষয়ে আবৃত্তি করছেন, উপস্থাপনা করছেন, কণ্ঠঅভিনেতা কাজ করছেন, প্রত্যেকটা যে যে কাজটি করছেন, ওই কাজে যদি আপনার সম্যক ধারণা না থাকে, তাহলে সেই কাজটি কখনোই ভালো হবে না। অতএব এই গুণগত মানের জন্য যখন যে কাজটি করছেন সে বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকাটা জরুরি। সে বিষয়ে পিএইচডি গবেষণাধারী হতে হবে এমনটা কিন্তু না, কিন্তু জানতে হবে ন্যূনতম। আর্টিস্টিক রিডিং, শৈল্পিক পাঠ খুব জরুরি। আপনারা আমার আজকের ক্লাসে এখন অব্দি যারা আটকে গেছেন তারা সকলেই কিন্তু পুরো সময় ক্লাস করবেন এই প্রস্তুতি নিয়ে এসেছেন তা না। অনেকে এসেছিলেন যে ফ্রি ক্লাস তো 20 মিনিট করে দেখি, ভালো লাগলে করবো, না হলে করবো না। কিন্তু 1.5 ঘন্টায় অনেকেই একেবারে নড়াচড়া নেই। এটা কিন্তু আমার চেহারা ভালো এই কারণে যে হয়েছেন তা না। আবার আমি বলছিও না যে আমার চেহারা ভালো বা খারাপ, কিন্তু আমি বিশ্বাস করি আমার চেহারা ভালো।
এটা নিয়ে আবার এখানে পয়েন্ট ধরার কিছু নেই। তো আমার চেহারা দেখেও এটা আপনারা নেই এখানে, আমার ঝাঁকড়া চুল দেখেও আপনারা এই ক্লাসে নাই। আপনারা যেটাতে আটকে গেছেন সেটি হচ্ছে আর্টিস্টিক রিডিং, শৈল্পিক পাঠ। আমি আমার লেকচারের মধ্যে এক গতি রাখছি না। কখনো খুব দ্রুত কথা বলছি, কখনো ধীরে শান্ত করে কথা বলছি, কখনো বিশেষ বিশেষ শব্দে চাপ দিয়ে চাপ দিয়ে কথা বলছি, আবার কখনো চাপ দিচ্ছি না, আবার কখনো হঠাৎ করে কোথাও কোথাও বিরতি নিচ্ছি। এই তিনটা বিষয়ে আমাদের কথার মধ্যে আগ্রহ তৈরি করে, শিল্প তৈরি করে, আর্ট তৈরি করে। তো এই তিনটা বিষয় নিয়ে আমরা বিস্তারিত দুটো ক্লাস করি: গতি, চাপ এবং বিরতি। আমাদের কথা বলার মতো গতির ব্যবহার, চাপের ব্যবহার এবং বিরতির ব্যবহার, এটি না হলে যে যতই শুদ্ধ উচ্চারণে, ঠিকঠাক ভাবভঙ্গিতে চমৎকার গুছিয়ে কথা বলুক, লাভ হবে না। এইটা ব্যবহার জানতে হবে। একটা 4 লাইনের কবিতা আমি পড়ি, খেয়াল করেন। গতি, চাপ, বিরতি ব্যবহার করলে কি হয়, না করলে কি হয়। 4 লাইনের একটা কবিতা দিয়ে আপনাদেরকে বোঝাবো। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকে এরকম আদরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু তবু কথা রাখিনি। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। আমি কত কাজ করেছি খেয়াল করেছেন কিনা? 4 লাইন মাত্র কবিতা, কত কাজ করেছি। এইটা যদি আমি সমান পড়ি এখন কি হবে? বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমি সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকে এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। পার্থক্য কি দেখেন? আমি পরেরটাও তো কিন্তু শুধু এই তিনটার ব্যবহার করি। উচ্চারণ ঠিক আছে, ভাব ঠিক আছে, শুধু এই তিনটা আর্ট যেটা শৈল্পিক পাঠ যেটা, সেটা আমরা প্রয়োগ করিনি, করিনি। এইটাই হচ্ছে বিষয়। তাহলে সামান্য এই তিনটা ব্যবহারে কি ঘটনা ঘটে দেখছেন? এবার যারা আলেমে দিন, আপনারা ওয়াজ নসিহত খেয়াল করবেন। আমাদের যারা জনপ্রিয় ওয়াজি, তারা ওয়াজে কিভাবে এই কাজগুলো করে। এই গভীর রজনীতে, এই জান্নাতের বাগিচায় যারা বসে আছেন, আপনারা তো আল্লাহর মেহমান। আসেন, এগিয়ে আসেন, গায়ে গায়ে বসেন। আসেন, দুহাত ধরে আল্লাহর দুয়ারে ফরিয়াদ করেন, এই আল্লাহ, আমি পাপী, আমি গুনাহগার, আমাকে ক্ষমা করো। এই কাজগুলো করে কিনা মনে করে দেখেন। যাদের ওয়াজ আপনারা মনোযোগ দিয়ে শোনেন, এই কাজগুলো করে। গতি, চাপ, বিরতির চূড়ান্ত ব্যবহার করে, ভাব রস, যে কারণে শুনতে ইচ্ছে করে এবং তারাই জনপ্রিয় হয়। পক্ষান্তরে অনেক জ্ঞানী একজন আলেম দিন আছে, কিন্তু এই কাজগুলো জানে না, তারটা মানুষ গ্রহণ করে না। তো গ্রহণ করার পেছনে জ্ঞানটাও অর্জন করতে হবে এবং পারফরমেন্সটাও জানতে হবে। এবং এবং ইসলামের যিনি দাওয়াত দেবেন, যিনি দায়ী হবেন, তার যোগ্যতার মধ্যে কিন্তু এটা পড়ে যে সে সুমিষ্ট করে বলবে, মানুষকে সহজ করে বোঝাবে। সে যেন আত্মিকভাবেই বুঝে ফেলে, সে যেন বিশ্বাসেই বুঝে ফেলে যে এই কাজটি করা উচিত আর এটি উচিত। সুতরাং এই শৈল্পিক পাঠটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। তো এই শৈল্পিক পাঠ নিয়ে আমরা দুটো ক্লাস করব, 2 ঘন্টার দুটো ক্লাস। তাতে আমাদের শৈল্পিক পাঠের ব্যবহার বিস্তারিত জানা হবে। 8 নম্বর হচ্ছে আবেগ নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস। বাংলাদেশের মানুষের ভয়ঙ্কর আবেগ, আবেগে গদগদ, শেষ, সর্বশান্ত। ধরেন আপনি মাকে নিয়ে একটা কবিতা পড়ছেন, আপনি
মাকে নিয়ে একটি কবিতা পড়তে শুরু করলেন, হঠাৎ আপনার নিজের মায়ের কথা মনে পড়ে গেল, যে মা হয়তো 3 মাস বা 6 মাস আগে মারা গেছে। আপনি তখন হাউমাউ করে কাঁদবেন, মায়ের কথা মনে পড়ে কাঁদবেন, কিন্তু মানুষ কি আপনার মায়ের কান্না দেখতে গেছে? মানুষ তো গেছে কবিতা শুনতে। আপনি যখন নিজের মায়ের কথা মনে পড়লে কবিতাটা আর পড়তে পারবেন না, অনুষ্ঠানটা নষ্ট হবে। কিছু করার নেই। হঠাৎ একজন বান্ধবী ফোন দিয়ে আপনার একটু গাল মন্দ করলো, 3 দিন খান না। এরকম মানুষ অনেক আছে। এসব মানুষের কথা যারা মাথায় দেয়, তাদের এক পাও আগানোর সুযোগ নেই। বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে আপনি কোনোভাবে অগ্রসর হন এটি মানুষ চাইবে না, এবং সবার আগে কাছের মানুষগুলো আপনাকে জাপটে ধরবে পেছনে। সবার আগে খুব কাছের মানুষ। অতএব উপরে উঠতে হলে, বড় হতে হলে নিজের আত্মবিশ্বাসটা মূল। এইখানে এই সমস্ত আবেগ জলাঞ্জলিতে দিয়ে আপনার নিজের আবেগের উপর অনেক বেশি কন্ট্রোল থাকতে হবে, তাহলে সর্বনাশ। তো মেয়েদের মধ্যে তো সহজাতভাবেই স্রষ্টা হিংসা বেশি দিয়ে দিয়েছে না, পরশ্রী কাতরতা। তো টেলিভিশনে বা গণমাধ্যমে কি ঘটে, একটি মেয়ে স্টুডিওতে নিউজ পড়তে ঢুকবে, আর একটা মেয়ে বের হচ্ছে। এই ঢোকা বের হওয়ার সময় দেখা হলো, এই মেয়েটা 2 ঘন্টা ধরে শাড়ি কাপড় এবং মেকআপ ঠিক করছে। যখন ঢুকছে, এই যে মেয়েটা বের হচ্ছে, ভদ্রমহিলা বললেন, আপু আজকে কি শাড়ি পরছো, দেখতে কাজের বুয়ার মতো লাগে। হাতে আছে 2 মিনিট, কিন্তু এই মেয়েটা 2 ঘন্টা ধরে রেডি হয়েছে, 2 মিনিটে তার শাড়ি বদলাতে পারবে না। ওর মাথার মধ্যে ঢুকলো কাজের বুয়া। ও মনে মনে ভাবলো, আমার সাবেক বয়ফ্রেন্ড 26,000 টাকা দিয়ে বসুন্ধরা শপিং মল থেকে এই শাড়িটা আমার সামনে ক্যাশ টাকা দিয়ে কিনে দিল। এত দামি একটা শাড়ি, এইটা কাজের বুয়ার মতো। এই ভাবতে ভাবতে নিউজটা কাজের বুয়ার মতোই করবে। এতে করে লাভ কার হলো? ওই মেয়েটা ওকে ডাউন করতে চেয়েছিল। কিন্তু আপনি বাদ দেন, শাড়ি কাজের বুয়ার মতো হলে কি যায় আসে? নিউজটা যদি ভালো পড়েন, শাড়ি কাপড় দেখা মানুষ ভুলে যাবে, যেতে বাধ্য। যে সিনেমায় অভিনয় ভালো হয়, আপনি কি তখন অভিনয় শিল্পীদের শাড়ি কাপড়, পাঞ্জাবি, শার্ট এগুলো দেখার সুযোগ পান? প্রশ্ন ওঠে না। ওইটার সুযোগ পান যেটার অভিনয় দুর্বল। যখন নিউজ দুর্বল হবে, তখন আপনার নিউজটা বুয়ার মতো হয়ে দাঁড়াবে। তখন তার মানে ঘটনা দাঁড়াচ্ছে, এই সমস্ত আবেগকে জলাঞ্জলিতে দিতে হবে, একেবারে শতভাগ জলাঞ্জলিতে দিতে হবে। এসব আবেগের কোনো দাম নাই। আপনার বুক ভাঙা বেদনা থাকবে, কিন্তু হাসতে হাসতে খবর পড়তে হবে। আপনার হৃদয়ে অনেক আনন্দ, কিন্তু সেই দিন শোক দিবস। এই সমস্ত আবেগ বাদ দিয়ে আবেগের উপর নিয়ন্ত্রণ করতে হবে। তা আবেগ নিয়ন্ত্রণ করার কিছু বুদ্ধিভিত্তিক কৌশল আছে, সেটা নিয়েও আমরা ক্লাসে কিছু কথা বলবো। বাচিক শিল্পী হতে গেলে আবেগ নিয়ন্ত্রণ না করলে বাচিক শিল্পী হওয়া যাবে না। ধরেন আমি বাচিক শিল্পী, আমার এই মুহূর্তে অনেক সংকট আছে, অনেক কষ্ট আছে, অনেক বেদনা আছে, কিন্তু আমাকে এখন স্টুডিওতে ঢুকতে হবে, আমার স্টুডিও রেডি। স্টুডিওতে যে ভয়েসটা দেব, সেটি বেদনার কথা বলে না, সেটি আনন্দের কথা বলে। তাহলে আমার এই ব্যক্তিগত জীবনের বেদনা যদি ওই স্ক্রিপ্টের উপর প্রভাব ফেলে, তাহলে ওই স্ক্রিপ্টটা আমার হবে না, নষ্ট হয়ে যাবে, পেশাদারিত্বের সংকট হবে। অতএব এই আবেগ আমরা নিয়ন্ত্রণ করব এবং করতে বাধ্য, নচেত আমরা বাচিক শিল্পী হতে পারবো। 9 নম্বর যোগ্যতা হচ্ছে নিজস্ব ধারা বা নিজস্ব স্টাইল। নিজস্ব স্টাইল বা নিজস্ব ধারা। ধরে নেন আপনারা এই 2 ঘন্টা, 2 ঘন্টা না, 1.5 ঘন্টা ক্লাস করে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন, এ হাসান মাহাদি লোকটাকে আগে চিনতাম না, সোফরা তো ভালোই কথা বলে, বলার স্টাইল তো বেশ ভালো, কালকে থেকে উনার মতো কথা বলবো। এটা হচ্ছে অবৈধ চাওয়া, অন্যায় চাওয়া। হাসান মাহাদি পৃথিবীতে একজনকেই বানান আমরা। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। আপনার ভিতরে অপার সৌন্দর্য রয়েছে, সেই সৌন্দর্য প্রকাশ করার জন্য, হ্যাঁ, এটা লক্ষ্য করে দিই পাশ থেকে। প্রকাশ করার জন্য আপনারটা বের করতে হবে। তো আপনি যদি কোনো সিনেমা দেখে প্রিয়াঙ্কা চোপড়ার মতো হেয়ার স্টাইল দেন, তাহলে কিন্তু আপনাকে কাজের বুয়ার মতো দেখা যেতে পারে। তাহলে আপনি প্রিয়াঙ্কা চোপড়ার মতো হেয়ার স্টাইল করলে আপনার কাজের বুয়ার মতো দেখা যেতে পারে। কারণ প্রিয়াঙ্কা চোপড়ার ওই হেয়ার স্টাইলটা অনেক গবেষণা করে তার আর্ট ডিরেকশন টিম, ফিল্মের টিম বের করেছে, এটা তার সৌন্দর্য। ওই সৌন্দর্যটা আপনার চেহারায় ফুটবে এমন কোনো কথা নেই। আপনার সৌন্দর্য কোনটা ফোটে সেটা বের করে। সেক্ষেত্রে চেহারা, মেকআপ, গেট আপ, পোশাক, বলাই, চলাই, ব্যক্তিত্বে, প্রত্যেক ক্ষেত্রে আপনারটা আপনার মতো হতে হবে। কারণ মতো হলে চলবে না। আপনি কাউকে তার অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু হুবহু তাকে কপি করবেন এই চিন্তাটা মাথায় আনবেন না কখনো, ভুলেও না।
এই নিজস্ব ধারা না তৈরি করলে কখনোই ভালো বাচিক শিল্পী, বড় শিল্পী হওয়া চলবে না, বা যে কোনো ক্ষেত্রেও সফল হতে পারবে। আপনি একটা ব্যবসা করেন, সেটাও কারোর মতো না, নিজেরটা হতে হবে। নিজের কিছু আদর্শ, সততা, ধারা, মার্কেটিং পলিসি, এইগুলো নিজের মতো করে উন্নত করতে। সব শেষ পয়েন্টে আমরা চলে এসেছি, সেটি হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ বা প্রযুক্তিগত জ্ঞান। 2024 সালে এসে একটা ইমেইল করতে পারেন না এবং সেটা গর্বের সাথে বলবেন, তাকে দিয়ে বাচিক শিল্প হবে না। আপনার মাইক্রোফোনটা কোথায় ব্যবহার করতে হবে এটা জানতে হবে। আপনি যখন একটা হট সিটে বসবেন টেলিভিশনে, আপনার সামনে 4টা ক্যামেরা, 300 লাইট, বুকের মধ্যে একটা ক্লিপ, কোমরের মধ্যে একটা মেশিন, কানের মধ্যে একটা টক ব্যাগ, নিউজ প্রেজেন্টার হলে পায়ের মধ্যে একটা প্যাডেল, ওই প্যাডেলের উপর চাপ দিলে লেখা উঠে যায়। এই এক গাদা যন্ত্রের জঞ্জাল নিয়ে আপনাকে চেয়ারে বসতে হবে। এই জন্য ওই চেয়ারটার নাম হট সিট। ওই চেয়ারে কিন্তু কোনো ইলেকট্রিক লাইন দিয়ে গরম করা হয় না। এই যে অনেক গরম পরিস্থিতিকে শান্ত হয়ে সেটাকে হ্যান্ডেল করতে হয়, এই জন্য ওটার নাম হট সিট। বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রে ন্যূনতম প্রযুক্তিগত জ্ঞান এবং অভিজ্ঞতা আবশ্যক। তো যেটুকু প্রযুক্তিগত জ্ঞান, মাইক্রোফোনের ব্যবহার, মঞ্চে উঠে আমরা কিভাবে প্রযুক্তির সাথে সমন্বয় হব, সংবাদের ক্ষেত্রে, অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে, সে বিষয়ে আমাদের বিস্তারিত ক্লাস রয়েছে। এতক্ষণ 10টা বিষয় নিয়ে আমি অনেক বকর বকর করলাম। আপনারা অনেকে হয়তো ক্লান্ত হয়ে গেছেন কিনা জানি না। তো ক্লান্ত হলেও আমি 10 দিনে যে কাজটি করতে চাই সেটি আপনাদের জানানো উচিত। ইতিমধ্যে ক্লান্ত হয়েছেন কে কে, একটু হাত দেখি। মানে আমার লেকচার শুনে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছেন, কেউ এরকম আছেন? ও আচ্ছা, কেউ হাত তুলছেন না, এটা কি আমাকে সমীহ করছেন নাকি আদতেই ক্লান্ত হচ্ছেন না, আমি জানি না। যাই হোক, যদি ক্লান্তি না এসে থাকে সেটি ভালো। আহ আমরা এই 10 দিনের কোর্সে এই 10টা বিষয়কে বিস্তারিত ভাবে শেখাবো। কোনো মানুষের মধ্যে যদি এই 10টা বিষয় নিশ্চিত থাকে, বাচিক শিল্পের কোনো ক্ষেত্রে তাকে পৃথিবীর কেউ আটকে রাখা সম্ভব। এই 10টা যদি আপনার নিয়ন্ত্রণে থাকে, আপনি আবৃত্তি শিল্পী, সংবাদ উপস্থাপক, অনুষ্ঠান উপস্থাপক, রেডিও জকি, বক্তা, বিতার্কিক, আইনজীবী, শিক্ষক, কল সেন্টারের চাকরিজীবী, কন্টেন্ট ক্রিয়েটর সব হতে পারবেন। এই 10টা বিষয় একসাথে আপনার মধ্যে প্রয়োগ হতে হবে। ব্যক্তিগতভাবে আমি শুধুমাত্র অভিনয় করতে চেয়েছি আর আবৃত্তি করতে চেয়েছি। এই অভিনয় এবং আবৃত্তি চর্চার কারণে এই 10টা বিষয়ের সামগ্রিক বিষয় আমার মধ্যে চলে এসেছে। তো আসার কারণে তারপরে আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি উপার্জন করি বিজ্ঞাপন, ভয়েস ওভার দিয়ে। আমি কিন্তু বিজ্ঞাপনে ভয়েস ওভার দেওয়ার জন্য কোনোদিন কোনো উস্তাদ ধরে নিয়ে কোনো ক্লাস করি। আপনারা টেলিভিশনে যত বিজ্ঞাপন দেখবেন, দেখবেন বিজ্ঞাপনের শেষে 1 লাইন করে ভয়েস যায়। হ্যাঁ, পে অফ লাইন। এমনি ভালোবাসার গল্প নিয়ে প্রতিদিন প্রতিদিন সন্ধ্যা 7টা বেজে 30 মিনিটে চোখ রাখুন শুধুমাত্র এনটিভির পর্দায়। এরকম কিছু কিছু পে অফ লাইন যায় দেখুন টেলিভিশনে, বিজ্ঞাপন, প্রমোশনালে প্রচুর ভয়েস দিই আমি। কিন্তু এইটার আমার কোনো ওস্তাদ নেই, আমি কোনোদিন কোনো কোর্স করে নিয়ে শিখি। যেহেতু আমার মধ্যে এই 10টা বিষয় ছিল, সহজাতভাবে আমি নানাভাবে সেটা করতে পেরেছি। তারপরে আমি পেশাগতভাবে সর্বোচ্চ উপার্জন করি ডাবিং করে। বিভিন্ন চরিত্রে, বিভিন্ন বয়সের চরিত্রে আমি ভয়েস দিতে পারি। এইটাও আমার অভিনয় আর আবৃত্তি চর্চার কারণে, এই 10টা বিষয় থাকার কারণে হয়েছে। কিন্তু আমি একদিনও 1 ঘন্টার জন্য এই ডাবিং কারোর কাছে কোনোদিন শিখি না। এরপরে এই দেশের জাতীয় ও আন্তর্জাতিক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আহ, অতিথি হিসেবে আসেন, এরকম প্রচুর অনুষ্ঠান আমি উপস্থাপনা করে থাকি। কিন্তু আমার জীবনে একদিন অনুষ্ঠান উপস্থাপনার কোনো ক্লাস কারোর কাছে করি। তার মানে এত এত কাজ করব আমি কিন্তু আমার ক্যারিয়ারের শুরুতে বুঝিনি যে অভিনয় বা আবৃত্তির বাইরেও এত কাজ করা যায়। কিন্তু অভিনয় আবৃত্তি চর্চা করতে গিয়ে আমার এই 10টা বিষয় যখন আয়ত্তে চলে আসছে, তখন কিন্তু অনেক কাজের সুযোগ আসছে। তো আপনিও হয়তো ভেবেছেন শুধুই সংবাদ উপস্থাপক হবেন, কিন্তু আমি কথা দিচ্ছি আপনার মধ্যে এই 10টা বিষয় যদি নিশ্চিত থাকে, তাহলে শুধুই সংবাদ উপস্থাপক না, বাচিক শিল্পের যে কোনো কিছু আপনি হতে পারবেন অনায়াসেই, স্বাচ্ছন্দ্যে, সাবলীল ভাবে। তো আমরা আপনার এই 3 মাসের ক্লাস, এই 3 মাস বলছি, এই 10 দিনের যে কোর্সটি, মূলত 3 মাসের এই কোর্সটাকে আমরা 10 দিনের মধ্যে এনেছি। আমরা সবশেষ মোট 2টা বুট ক্যাম্প পরিচালিত করেছি, এর আগে সব 3 মাসের কোর্স ছিল। এই 3 মাসের কোর্সটাকে এই 10 দিনে আনার পরে 2টা বুট ক্যাম্প করে দেখলাম 3 মাসের চেয়ে এটি ফলপ্রসূ, ছেলে মেয়েদের উন্নতি বেশি হচ্ছে। সেটার কারণ হচ্ছে 10 দিন সকলেই লেগে থাকে আদা জল খেয়ে,
3 মাস তো অনেক বড় সময়, যারা চাকরি করে একটু ঝুলে যায়, মনোযোগ থাকে না, নানান সংকট হয়। কিন্তু 10 দিন থাকাতে দেখলাম সফলতার হার, উন্নতির হার বেশি। তো যে কারণেই আমরা তৃতীয় আর একটা ব্যাচ বুট ক্যাম্পের জন্য এই সার্কুলারটা দিয়েছি। আমরা এই 10 দিনে আপনাদের এই বিষয়গুলো সুনিশ্চিত। আর একটা বিষয় আসি, ধরেন বড় রেস্টুরেন্টে সকালবেলায় যখন রান্না হয় খিচুড়ি, তখন ডাল, চাল, আদা, লবণ, পেঁয়াজ, হলুদ সবকিছু দিয়ে একটা বড় পাতিলে খিচুড়িটা রান্না হয়। তো রান্নাটা যখন শেষ প্রান্তে চলে আসে, গরম থাকতে থাকেই সেই বড় পাতিলটা থেকে ছোট ছোট পাতিলে সেটা ভাগ করা হয়। একটার মধ্যে কিছু চিকেন দিয়ে, একটা মোচড় দিয়ে ওইটার নাম হয়ে যায় চিকেন খিচুড়ি। একটার মধ্যে বিফ দিয়ে বিফ খিচুড়ি, এগ খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি, মাটন খিচুড়ি। আলাদা আলাদা নাম হয়ে যাচ্ছে অল্প একটু উপাদান যোগ করে, কিন্তু খিচুড়ি কিন্তু একটাই। তার মানে কি, ঘটনা কি, বাচিক শিল্পটা তাই, ওই খিচুড়ি কিন্তু একটাই। বাচিক শিল্পের 90 ভাগ যোগ্যতা হচ্ছে এই 10টা। এতক্ষণ যা বলছি, এটাই হচ্ছে তার আসলে মৌলিক যোগ্যতা। আর 10 ভাগ যোগ্যতা হচ্ছে ওই ডিম, চিকেন। তো ডিম, চিকেন অর্থাৎ বিশেষায়িত সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, এটা নিয়েও আমরা বিস্তারিত ক্লাস করব। কিন্তু এই 10টা বিষয় হচ্ছে আমরা আগে নিশ্চিত করব, যেটি সকলের প্রয়োজন, বাচিক শিল্পের প্রত্যেকটা ক্ষেত্রের মানুষের প্রয়োজন। আচ্ছা, এবার আপনাদের কথা শুনবো একটু। আমি অনেক বলছি, এবং আপনারা ভাবছেন 2 ঘন্টা করে বলেই যায়, থামে না, কখন থামবে, কি, আমার মোবাইলে চার্জ থাকে না, নানান ভাবে ভাবছেন আপনারা যে মোবাইলে চার্জ চলে গেল, আর এক মোবাইল দিয়ে যুক্ত হলাম, এটাও কি চার্জ চলে যাবে? জানি সব ঘটনা, কারণ অনেকেরই 2 ঘন্টা চার্জ থাকে না। তো আমরা আপনাদের কথা শুনবো এখন। আপনাদের পরিচিতি পর্ব শুনবো 40 সেকেন্ড সময়। নাম, নিজের জন্মস্থান, পিতামাতার নাম ও পেশা, নিজের পেশা, শখ, বৈঠকের এই ক্লাসে যুক্ত হবার কারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা। এই 7টা বিষয় মিলে সময় হচ্ছে 40 সেকেন্ড। পৃথিবীতে এর চেয়ে ভালো কোনো কবিতা এবং ভালো কোনো উপস্থাপনা আর নাই। এই পরিচিতি পর্বটাই হচ্ছে শ্রেষ্ঠ কবিতা, শ্রেষ্ঠ উপস্থাপনা। বিসিএস চাকরির ভাইবা বোর্ডের 70 ভাগ মানুষ ফেল করে এই 1 মিনিটের জন্য। চাকরির ভাইবা বোর্ডে আপনার রেজাল্ট কি, কোন বংশের, এইগুলোর জন্য কিন্তু নেয় না। চাকরিতে ভাইবা বোর্ডে বসা মাত্রই বলবে আপনার নিজের সম্পর্কে বলেন 1 মিনিট। আপনি ভাবছেন আপনার জেলা, রেজাল্ট, এগুলো জানতে চাচ্ছে। আপনি যে সিভি দিয়েছেন তার মধ্যে আপনার সমস্ত তথ্য আছে না তাদের হাতে? আপনার নাম, বাবার নাম সব তো আছে। আবার কেন জানতে চাচ্ছে? এই বলার মধ্যে তারা নম্বর দেয় আপনার আত্মবিশ্বাস, আপনার উচ্চারণ, আপনার নেতৃত্বের শক্তি, আপনার যে কোনো পরিস্থিতি সামলিয়ে নেওয়ার বিষয়। এইগুলো হচ্ছে ভাইবা। ভাইবা বোর্ড আপনার রেজাল্ট দেখার বিষয় না, জ্ঞান দেখারও বিষয় না। জ্ঞান, রেজাল্ট এগুলো দেখার বিষয় হচ্ছে প্রিলি এবং রিটেন। ভাইবা হচ্ছে তাৎক্ষণিক বুদ্ধিমত্তা, নেতৃত্ব, বলার কৌশল, বলিষ্ঠতা, আত্মবিশ্বাস, এইগুলো। তাহলে আমরা এই 40 সেকেন্ডে এইগুলো থাকতে হবে, 3টা বিষয় নিশ্চিত থাকতে হবে। আত্মবিশ্বাস, দ্বিতীয় হচ্ছে হাস্যোজ্জ্বল থাকা। 99 ভাগ মানুষ এটাকে শোক সংবাদ হিসেবে বলে। শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ। অত্র ইউনিয়নের চেয়ারম্যান, আক্কাস চেয়ারম্যান, গতকাল রাত 8 ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি হাসান মাহাদি, আমার নিজের জেলা ঝিনাইদহ। আমার বাবা নূর ইসলাম, তিনি ব্যবসায়ী। আমার মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। শোক সংবাদ আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? আপনার মায়ের নাম যদি শোক সংবাদ হয়, আপনার জন্মস্থানের নামের যদি শোক সংবাদ হয়, আপনার বাবার নাম যদি শোক সংবাদ হয়, পৃথিবীতে আনন্দ সংবাদ তাহলে কোনটা? পৃথিবীতে আবার আনন্দ সংবাদ আসবে করতে? এখানে ভাইবা বোর্ড হোক, অডিশন বোর্ড হোক, সব জায়গায় হাস্যোজ্জ্বল থাকবে, কিন্তু সাউন্ড লেস হাসি, শব্দ নয়, মুস্কি হাসি যেটা বলে, ঠোঁটে চোখে হাসি গড়গড় করে পড়বে। এই হাসি রেখে আমাদের এই ভাইবা বোর্ডে 1 মিনিট বলতে হবে সব সময়। হাসি নেই মানে আপনার আত্মবিশ্বাস পড়ে গেছে, আত্মবিশ্বাসের সাথে এই হাসি সম্পৃক্ত। তাহলে আত্মবিশ্বাস, তারপরে হাস্যোজ্জ্বল থাকা। অবশ্যই যে কোনো জায়গায় ভাইবা দেন, অডিশন দেন, সময় জ্ঞান একদম পাকা। 1 মিনিট সময় দিলে 55 সেকেন্ডে শেষ করবেন। 1 মিনিট 1 সেকেন্ড কোনোদিন নেবেন না, এতে করে নম্বর কমবে এবং আপনার ব্যক্তিত্ব পড়ে যাবে। এবং আপনি যে নেতৃত্ব করতে জানেন না, এটা তার প্রমাণ। কোন সময় কি সিদ্ধান্ত নিতে হয়, কথা বলতে হয়, এটা আপনি জানেন না, এটা তার প্রমাণ।
তাহলে আমরা 40 সেকেন্ড থাকবো, আশ্চর্য থাকবো, আত্মবিশ্বাস থাকবো। তো আত্মবিশ্বাস কিভাবে পড়ে যেতে পারে দেখেন, আপনি যদি বলেন এটা, আমার বাবার নাম হলো ইসলাম মুসল্লি। উনি হলেন একজন ব্যবসায়ী। বাবার নামটাও জোর করে মনে করা লাগছে। উনি ব্যবসা করে না চুরি করে, এটাও জোর করে মনে করা লাগছে। তাই হলো না? আত্মবিশ্বাসের সাথে। আমার পিতা নূর ইসলাম, তিনি একজন ব্যবসায়ী। এর মধ্যে এই আ উ এগুলো কি, এই মুদ্রা দোষগুলো বাদ দিয়ে দিতে হবে। তাহলে 40 সেকেন্ড আমার পরিচয়টা একবার দিচ্ছি, খেয়াল করেন। 40 সেকেন্ডে আমার পরিচয়টা একবার দিচ্ছি। আমি হাসান মাহাদি লালটু। আমার জন্ম ঝিনাইদহে। আমি বর্তমানে ঢাকাতে থাকি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগ থেকে লেখাপড়া শেষ করেছি। আমার বাবা নূর ইসলাম, তিনি ব্যবসায়ী। আমার মা রাহেলা বেগম, তিনি গৃহিণী। আমার শখ কবিতা পড়া, বিশ্ব সাহিত্যের সাথে যোগাযোগ রাখা, সিনেমা দেখা। আমি বৈঠকে যুক্ত হয়েছি এই চেষ্টা থেকে। আমি চাই আমাদের সুমিষ্টতম প্রিয় বাংলা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এই লক্ষ্যে। ভবিষ্যতে আমি একজন শিল্পী হতে চাই। আশা করি কোনো একদিন আমি শিল্পী হয়ে উঠবো। এজন্য আমি প্রতিদিন কাজ করি। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আমি 40 সেকেন্ডের বেশি নেই, না 38 সেকেন্ড হয়েছে। অনেকে ভাবতে পারেন আপনার জীবনটা তো অনেক বর্ণাঢ্য, আপনি 40 সেকেন্ডে ক্যাম্বা করে পাবেন। আমার জীবনও বর্ণাঢ্য কম না। আমার যে বইগুলো আছে ওখানে আমার জীবনী লেখা আছে 19 মিনিট, 18 মিনিট ধরেন বড়। বা আমি এখন আমার জীবনী বলতে পারবো 3 ঘন্টা ধরে। বলা যাবে না। আপনার সময় 40 সেকেন্ড, এর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। তাহলে আপনাদের কাছে এই তিনটা বিষয় আজকে কিন্তু শুরু হয়ে গেল, প্রায়োগিক ক্লাস। এবং আপনি যদি কোনো টেলিভিশনে অডিশনে যান, সবার আগে অডিশন হবে এইটা। ক্যামেরা অন করে অ্যাকশন, আপনার সম্পর্কে 1 মিনিট, এইটা হচ্ছে মূল অডিশন। এইটা কৃতকার্য হলে তারপরে স্ক্রিপ্ট দেওয়া হয়। এটা কৃতকার্য না হলে বলবে চলে যান, আপনাকে পরে জানানো হবে। কিয়ামত অব্দি আপনাকে আর জানাবে না। এটা হচ্ছে নিয়ম। আপনি ভাববেন আমি তো আমার বাবার নামটা আমার পরিচয় পর্ব খুব ফাটাফাটি দিয়ে আসছি। আপনি তো জানেন আমি চাকরির ভাইবা তো অসাধারণ দিয়ে আসছি। এই যে আমার মামা খালু নেই, আমার হবে না। আপনি যোগ্য হলে মামা খালু লাগে না। যোগ্য মানুষের দুদিন কষ্ট হতে পারে। যোগ্য মানুষকে পৃথিবীর কেউ আটকাতে পারে না, পারে না, পারে না। কোনো সিন্ডিকেট, কোনো অনাচার, হ্যাঁ, কোনো স্বৈরাচার কোনোভাবেই কেউ তাকে আটকাতে পারে না। যোগ্যতা আকাশ ফুঁড়ে বের হবেই, যে কোনো ভাবে। অথবা আপনি যোগ্য হন, আর কাউকে দোষ দেওয়া লাগবে না, একটু সময় লাগবে। যোগ্য মানুষের, সৎ মানুষের একটু কষ্ট হয় বেশি, এই। আর অযোগ্য অসৎ মানুষ তো হয়ে পেছনের রাস্তা দিয়ে হয়ে গেল, গোপন রাস্তা দিয়ে হয়ে গেল, ঘুষ দিয়ে হয়ে গেল। এইটা তো কোনো সমাধান না। তাহলে আমরা এই পরিচিতি পর্বটা ঠিক করে ফেলবো সকলেই। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আজকে এই মুহূর্ত থেকেই চর্চাটা শুরু করবো, এবং আমি আপনাদের প্রত্যেকের কাছে এই পরিচিতি পর্বটা শুনবো আজকে ক্লাস শেষে। আচ্ছা, এবার একটু কোর্স নিয়ে আমরা বলবো, বলেই পরিচিতি পর্বে যাব আপনাদের কাছে। আমরা 10 দিনের একটা বুট ক্যাম্প আপনাদের জন্য অফার করছি, যেটি শুরু হবে আহ, এই 10 দিনের বুট ক্যাম্পে। এই যে 10টা বিষয় বললাম, এটি পাশাপাশি আবৃত্তি, সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, বিতার্কিক, কণ্ঠ অভিনয়, কথা বলা সংক্রান্ত সকল পেশাদার ক্লাসগুলো এখানে হবে। এবং সব ক্লাস ব্যবহারিক উপায়ে। এখন এখানে কোনো তত্ত্বগত ক্লাস নাই। তত্ত্বগত কোনো কথা আছে, কিন্তু সেটুকু ব্যবহারিক কেন্দ্রিক তত্ত্ব কথা। কোনোভাবে এখানে প্রচুর তত্ত্ব কথা বলবো, এরকম বিষয়টি নয়। আমরা যে ক্লাসটি করব, টানা 10 দিনের যে একটি প্রায়োগিক কোর্স, এটি বুট ক্যাম্প আমরা বলছি। বুট ক্যাম্প মানেই হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে সেটি রাখা। তো টানা 10 দিন থাকলে নিবিড় পর্যবেক্ষণটা ঠিকঠাক থাকে। সপ্তাহে একদিন 3 মাস হলে সেই নিবিড় পর্যবেক্ষণটা ঠিকঠাক থাকে, আমার মনে হয়েছে। তো এই নিবিড় পর্যবেক্ষণে আপনাদের স্বাগত। এটা ক্লাস হবে 29 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর। প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে 9:30। 2 ঘন্টার ক্লাস, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি, এশার নামাজের বিরতি। 7:30 থেকে 8:30 পর্যন্ত ক্লাস, 8:30 থেকে 10 মিনিটের বিরতি। তারপর আবার 8:40 থেকে 9:30 পর্যন্ত ক্লাস, প্রতিদিন দুটো করে ক্লাস। এভাবে টানা 10 দিনে মোট 20টি ক্লাস হবে এখন। এই 3 মাসের কোর্সটা নিয়মিত কোর্স ফি অনেক টাকা, 8,100 টাকা। কিন্তু আপনাদের জন্য একটা দুর্দান্ত অফার আজকের জন্য, আজকের সেমিনার উপলক্ষে। মাত্র 1100 টাকায় পুরো 10 দিনের কোর্স।
এই 10 দিনের কোর্সের মধ্যে আপনাদের আর এক পয়সাও খরচ নাই। এটার পেছনে বড় কারণ হচ্ছে আমাদের বৈঠক আবৃত্তি অভিনয় উপস্থাপনা পাঠশালা, যেটা এইটি কোনো বাণিজ্যিক প্রকল্প নয়। বৈঠকের আরো অনেকগুলো প্রকল্প আছে: বৈঠক অডিও ভিজুয়াল, বৈঠক পাবলিকেশনস, বৈঠক ইভেন্ট ম্যানেজমেন্ট, বৈঠক স্টুডিও রয়েছে, সেগুলো বাণিজ্যিক। কিন্তু এই বৈঠক আবৃত্তি অভিনয় উপস্থাপনা পাঠশালা, অর্থাৎ যেখানে আমরা কোর্স গুলো করাই, এটি আমাদের শতভাগ অবাণিজ্যিক একটি প্রকল্প, যেটা লক্ষ্য উদ্দেশ্যই বাংলাটা যেন সারা বিশ্ব ছড়ায় সঠিক উপায়ে। তো সেই প্রেক্ষাপটে এখানে এখানে নিবন্ধন প্রক্রিয়াটাও দেওয়া আছে, আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আজকের মধ্যে আজকের এই সেমিনার অফারটি যারা নেবেন, এই ব্যাচে আমাদের মোট আসন হচ্ছে 100টি। সেটার মধ্যে ইতিমধ্যে 51 কি 52 জন নিবন্ধিত। বাকি এই খালি আসনগুলোতে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে, যেহেতু আজকে অনেক রাত, অনেকের হাতে টাকা বা বিকাশে টাকা নাও থাকতে পারে, সেজন্য এই অফারটা আগামীকাল 28 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত আসন থাকা সাপেক্ষে এই অফারটি চলমান থাকবে। আমি আবারও বলছি, এই মাত্র 1100 টাকায় পুরো কোর্সটি, এইটা আগামীকাল দুপুর 2টা পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চলমান থাকবে। এখানে পেমেন্ট প্রক্রিয়া পুরোটাই বলা আছে, তারপর আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানেও দিয়ে দেওয়া হবে। এই ক্লাসে লাইভ ক্লাসটি রেকর্ড করা হবে। এই যেমন আজকে আমি লাইভ ক্লাস করছি, মূলত লাইভ ক্লাসটি সবচেয়ে উপভোগ্য। তারপরেও যারা একান্ত নানান কারণে লাইভ ক্লাসটি করতে পারবেন না, সে রেকর্ড থাকবে, আপনাদের একটি ফেসবুক গ্রুপে নেওয়া হবে। সেই গ্রুপে রেকর্ড ভিডিও দেখে নিতে পারবেন যদি ক্লাস মিস হয়। যে কারণে লাইভ ক্লাসে কোনো অ্যাটেন্ডেন্স রাখা হয়নি। বাচিক শিল্পের আদ্যপ্রান্ত এখানে জানতে পাচ্ছেন, মুখমণ্ডল ও চিন্তার জড়তা দূর হবে। সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান উপস্থাপনা, রেডিও জকি, কণ্ঠ অভিনেতা, বক্তা হওয়ার জন্য এই কোর্সটি অসাধারণ। বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় এবং সামাজিক বক্তা হওয়ার জন্য, বক্তব্যে পারদর্শী হওয়ার জন্য এটি অসাধারণ। আমাদের এই কোর্সটি যারা সুসম্পন্ন করবেন, শেষ করবেন, তাদের জন্য একটি সনদ দেওয়া হবে, কিন্তু সেই সনদটি অনলাইন না, হার্ড কপি, আমার হাতে সাইন করা হার্ড কপি সনদপত্র। সেটি যারা ঢাকা আছেন অফিস থেকে নেবেন, ঢাকার বাইরে যারা, তাদেরকে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই সনদপত্রটি অনলাইন ক্লাস না অফলাইন ক্লাস এটি উল্লেখ থাকবে না। কোর্স তো কোর্স, সেটি অনলাইন অফলাইন আমরা উল্লেখ করি না। যেটা অফলাইনেও দেই সেটি অনলাইনেও। আরো বিশেষত্ব হচ্ছে, আমরা 3 মাসের যে সার্টিফিকেটটা দিই, আপনাদের এই সার্টিফিকেটটাও সেটাই হবে। যেহেতু 10 দিনের আমরা একটা নতুন উদ্যোগ, আর ক্লাসটি যেহেতু 3 মাসেরই একটি সিলেবাস আমরা ইনক্লুড করেছি, তো অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেটটি বিভিন্ন জায়গায় শো করলে 10 দিনের একটা কোর্স গুরুত্ব দেয় না, কিন্তু 3 মাসেরটা দিলে একটা গুরুত্ব দেবে, আপনাদের জন্য সেটি কল্যাণকর। এবং আমরা যেহেতু 3 মাসের কোর্সটাকে এই 10 দিনে এনেছি, এ সুতরাং এটি আমাকে 3 মাসের যে সার্টিফিকেট সেটাই আপনাদেরকে দেয়া হবে। তো এই হচ্ছে কোর্স কারিকুলাম আমাদের এটি। আর যে কোর্স নিয়ে আমি আজকে সারাদিন কথা বলছি বা এই 2 ঘন্টা ধরে কথা বলছি, এইটিতে ভর্তি হওয়া যাবে 12 বছর থেকে শুরু করে যে কোনো বয়স। আমাদের কোর্সে 90 বছরের মানুষও ভর্তি হয়। আমাদের এই কোর্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, জাহাঙ্গীরনগর জগন্নাথের অধ্যাপকরাও যেমন ক্লাস করে, ক্লাস 7-এর বাচ্চারাও ক্লাস করে। সামাজিকভাবে একটু অসাধারণ জায়গা এটি। আর বিশেষ করে স্কুল কলেজে যারা পড়ালেখা করছে, তাদের যে নতুন কারিকুলাম এসছে, তাদের জন্য এই কোর্সটি অসাধারণ, খুবই অসাধারণ। কারণ তাদের মগজ এবং মুখের উন্মুক্ততা, কথা বলার উন্মুক্ততার জন্য এই কোর্সটি দাঁড়ায়। সুতরাং শুধু আপনি নিজেই না, আপনার ঘরে যদি 12+ ছেলে মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদেরকেও আপনি এই কোর্সটাতে যুক্ত করতে পারেন খুব অনায়াসেই, মাত্র 10টা দিনে আপনাদের 16 বছর 15 বছরের শিক্ষা জীবনটা আলোর মুখ দেখবে। 16 বছর ধরে আমরা শুধু সার্টিফিকেটে লেখাপড়া করেছি, কিন্তু সার্টিফিকেটটা তো আমাদের বুকে পিঠে থাকে না। সার্টিফিকেটের প্রকাশ হয় আমাদের ঠোঁটে, আচরণে, কথায়। তো যদি এইটা আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে যে আপনি শিক্ষিত, সেটি প্রচার হবে, প্রকাশ হবে। মানুষ শিক্ষিত বা অশিক্ষিত প্রকাশ কিন্তু হয় তার কথায়। আমরা অনেক মানুষের আচরণে বিধ্বস্ত হয়ে ভাবি ওই মানুষটা মনে হয় ম্যাট্রিকও পাশ করেনি, পরে জানি উনি এমএ পাশ করছে, ফার্স্ট ক্লাস রেজাল্ট। আমরা খুব এতে খুব বিক্ষুব্ধ হয়ে আশ্চর্য হই। আবার অনেক মানুষ এত ভালো আচরণ করছে, তার আচরণ এত ভালো, পরে জানি সে এসএসসি পাশ করে নাই, তখনও আমরা কষ্ট পাই যে এত ব্যক্তিত্ববান একজন মানুষ এসএসসি পাশ করে নাই। তার মানে মানুষ শুধু সার্টিফিকেটে শিক্ষিত হয় না, এই শিক্ষাটা তার আচরণে প্রকাশ। আচ্ছা, তাহলে 12 বছরের ঊর্ধ্বে যে কোনো বয়স, যে কোনো পেশার মানুষ আপনার এখানে ভর্তি হতে পারেন অনায়াসে। এবং একই ঘরে 2 জন 3 জন যদি ভর্তি হয়, ধরেন বাবা মেয়ে, মা ছেলে, 2 ভাই 2 বোন, অনেকেই ভর্তি হয়, তাদের এই কোর্সে উপকারটা বেশি হয়। কারণ তাদের ঘরে একটা প্রতিযোগিতা চলে চর্চার, মা মেয়ের প্রতিযোগিতা, মা বাবার প্রতিযোগিতা, ভাই বোনের প্রতিযোগিতা চলমান থাকে। তো আপনাদের
ঘরে থাকা 12 বছরের ঊর্ধ্বে যে কেউ এই কোর্সটাতে যুক্ত হতে পারে। আমাদের বাচ্চাদের একটি কোর্স আছে। আজকে যা যা লেকচার দিয়েছে এটি বাচ্চাদের লেকচার না, এটা অ্যাডাল্ট, বড়দের। 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা বিষয়ক একটি কোর্স, মাত্র 25টি আসন। এই ব্যাচের আজকে উদ্বোধনী ক্লাস হয়ে গেছে, যেখানে ইতিমধ্যে 22 জন ভর্তি, 3টি আসন খালি আছে। এই ব্যাচে 5 থেকে 12 বছরের ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য এখানে আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা, গল্প বলা খেলার ছলে শেখানো হয়। কোনো লেকচার নেই, ওরা ক্লাসেরটা ক্লাসেই শিখে ফেলবে এবং খুব আনন্দ চিত্তে শিখে ফেলবে। এটি 3 মাসের কোর্স, সপ্তাহে একদিন ক্লাস, প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে 4:45, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের ক্লাস, প্রতি শুক্রবার বিকেল 3:30 থেকে 4:45। এটা নিয়মিত ফি 6,000 টাকা, অফারে মাত্র 2,000 টাকা। এই যে 3টা আসন খালি, এই 3টা আসনে আমরা 2,000 টাকায় ভর্তি নেবো, অর্থাৎ পুরো 3 মাসের কোর্স ফি হচ্ছে মাত্র 2,000 টাকা। যেসব বাচ্চারা ইন্ট্রোভার্ট, কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা ইংলিশ মিডিয়ামে ইংরেজি ভার্সনে পড়ানোর কারণে বাংলার সাথে তাদের সাবলীলতা নেই, আবৃত্তি শেখাতে চান, উপস্থাপনা শেখাতে চান, বা কিছুই দরকার নেই, সে স্মার্ট হয়ে উঠুক বাংলায়, তাদেরকে আপনারা এই 3 মাসের একটি কর্মযজ্ঞে যুক্ত করতে পারেন অনায়াসেই। তো এই এদের ভর্তি ফি 2,000 টাকা। ওই পেমেন্ট মেথড ওই নাম্বারগুলোতেই 2,040 টাকা বিকাশ করে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। যারা বিদেশ থেকে আমাদের এই কোর্সটাতে ভর্তি হবেন তাদের পেমেন্ট মেথডটা, যেহেতু বিদেশে ইন্ডিয়ার অনেক মানুষ আমাদের আজকের এই কোর্সে যুক্ত হয়েছেন সেমিনারে, বিভিন্ন প্রান্ত, ইংল্যান্ড, সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের এই সেমিনারে যুক্ত হয়েছেন। তো তারা পেমেন্ট মেথডটা এই ব্যাংক অ্যাকাউন্টে ছাড়তে পারেন, সেরে এটার স্ক্রিনশট, যে সাকসেস হয়েছে ট্রান্সফার, সেটির স্ক্রিনশট, বা সরাসরি ব্যাংকে যদি অ্যানালগেও দেন সেটা রিসিপ্ট কপি ছবি তুলে আমাদের অফিসে দিয়ে দাও, দিলে তারপরের প্রতি আমাদের অফিস থেকে করে নেবে। এই হচ্ছে আমাদের আজকের লেকচার। 10 দিনের একটি কোর্স, আমার ধারণা আপনাদের পুরো জীবনটাকে বদলে দিতে পারে। আর 5 থেকে 12 বছরে যেসব বাচ্চাদের নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত, এই কোর্সটাতে দিলে তাদের ইলেকট্রিক ডিভাইসের প্রতি আসক্তি কিছুটা হলেও কমবে। কারণ আমার ওই কোর্সটা, বাচ্চাদের কোর্সটা এমন অসাধারণ, ওদের মাথার মধ্যে একটা চমৎকার গল্প ঢুকে যাবে, ক্লাসেরটা ক্লাসেই শিখবে, এবং বাকি 7 দিন ওই গল্পটা ওরা এমনিতেই করবে। এই যে এমনিতেই কিছুক্ষণ ওরা এই গল্পটা চর্চা করবে, এতে করে কিন্তু তার ইলেকট্রিক ডিভাইস, গেমস, শর্টস, রিলস দেখার প্রবণতা অনেক কমে যাবে। তো এটি বাচ্চাদের জন্য খুব মানসিক শারীরিক ভাবেও দারুণ কাজ করে। আচ্ছা, আমরা আহ রবিন নিশ্চয়ই আছো, থাকলে রবিন একটু হ্যান্ড রাইজ করবা। আপনাদেরকে অত্যন্ত গর্বের সাথে আমি উচ্চারণ করছি, বৈঠক 2017 সালে প্রতিষ্ঠিত। এটি এই মুহূর্তে বাংলাদেশের বাচিক শিল্প অঙ্গনের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, এটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান এই বৈঠক। অতএব আহ আপনারা যারা এই বৈঠকের নান্দনিক কর্মযজ্ঞে যুক্ত হতে চান তাদেরকে শুভেচ্ছা, সাধুবাদ জানাবো। আর আমাদের ক্লাসগুলো ক্যামেরা অন রেখে যেহেতু করতে হবে, সেজন্য এই ক্লাসটি কোনো অনলাইন ক্লাস এটি আপনাদের মনেই হবে না। এটি অফলাইনের এর মতো একেবারে শতভাগ জীবন্ত ক্লাস। এটি কোনো মৃত ক্লাস না, অনলাইন মনেই হবে। আর আমাদের দুটো বই আছে, এটি বলে আপনাদের কথা শুনবো। বৈঠক পাবলিকেশনস এর একটি হচ্ছে বাচিক শিল্পের সহজ মন্ত্র। আমরা যে 10টা বিষয় নিয়ে কথা বলছি এটি নিশ্চিত করার জন্য এই বইটি খুব দারুণ ভূমিকা পালন করে আমার গবেষণা। এটি রকমারি.com-এ পাওয়া যায়, আমাদের অফিস থেকেও নিতে পারবেন। কি কি মাধ্যমে নিতে পারবেন, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন সেটাতে আমরা দিয়ে দেবো। যারা কবিতা পড়তে চান তাদের জন্য আমার বাংলা সাহিত্যের সেরা 100টি কবিতার নির্বাচিত একটি সংকলন, এটার নাম সম্ভার। এটিও আপনারা রকমারি.com-এ পাবেন, বাতিঘরে পাবেন, ঢাকা এবং চট্টগ্রাম বাতিঘর থেকে নিতে পারবেন, পাঠক সমাবেশ থেকে নিতে পারবেন, আমাদের অফিসেও সরাসরি অর্ডার করে বইগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যে কোনো মাধ্যমে। আমাদের আহ 4 ধরনের ইউটিউব চ্যানেল রয়েছে যেটি আমাদের অফিস থেকে পরিচালনা করা হয়, সেটাতে আপনারা যুক্ত হতে পারবেন। আমাদের বলছিলাম বৈঠক আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা পাঠশালা হচ্ছে শতভাগ অবাণিজ্যিক। আর আমাদের বাণিজ্যিক যে প্রজেক্ট সেটি হচ্ছে অডিও ভিজুয়াল, বৈঠক অডিও ভিজুয়াল। আপনারা ধরেন স্কুল, কলেজ, মাদ্রাসার কোনো প্রচারণার কাজ করতে চান, বিজ্ঞাপন বানাতে চান, তথ্যচিত্র বানাতে চান, ভয়েস ওভারের কাজ করতে চান, প্রোডাক্ট প্রমোটের জন্য কোনো মডেল দিয়ে ভিডিওগ্রাফি করতে চান, মাইকিং এর ভয়েস লাগবে, যে কোনো ধরনের অডিও ভিজুয়াল কাজ আমাদের এই ঢাকা থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি কাজটি করিয়ে নিতে পারবেন। আমাদের এখানে একদল দক্ষ, যোগ্য, তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা কাজ করছে। আমার পড়াশোনা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম মেকিং এ, ওই আমার জুনিয়র কিছু ছেলে মেয়েরাই এখানে কাজ করে।
অথবা আপনাদের মানসম্মত যদি এ জাতীয় কোনো কাজও প্রয়োজন হয়, আপনার প্রতিষ্ঠানের প্রচার, ব্যবসার প্রচার, সামাজিক প্রচার, রাজনৈতিক প্রচার, যে কোনো ধরনের প্রচার প্রচারণার জন্য যে কোনো ভিডিও নির্মাণ, অডিও নির্মাণ, মাইকিং সহ সকল কাজের ব্যবস্থা আমাদের এখানে রয়েছে। তাহলে আমার কথা শেষ করব। আমি কোর্সের বিষয়টা আরেকবার একটু দেখিয়ে এই আমাদের দুটো কোর্সের বিষয় আপনাদের বলেছি, একটা বাচ্চাদের, একটা বড়দের। বড়দের যেটা, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বললাম। 10 দিনে আমাদের একেবারে মুখের কথা ঝরঝরে হয়ে যাবে। টাইমটা হচ্ছে 29 সেপ্টেম্বর থেকে, অর্থাৎ আগামী পরশু দিন থেকে শুরু হচ্ছে। আর এটির পেমেন্ট মেথড আমরা বলে দিয়েছি। এই নম্বরে আপনারা টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই কনফার্ম করে ফর্ম পূরণ করে আপনাকে একটা গ্রুপে নিয়ে নেবে। এটা এটা যেহেতু আজকে অনেক রাত, আজকে যাদের সুযোগ আছে আজকে করে ফেলবেন। এই অফারটি চলমান থাকবে আগামীকাল 28 সেপ্টেম্বর দুপুর 2টা পর্যন্ত আপনাদের জন্য। আর বাচ্চাদের যে কোর্সটি বলেছি সেটি হচ্ছে মাত্র 3টে আসন খালি, 2000 টাকা কোর্স ফি, পুরো 3 মাসে খেলার ছলে হাতে কলমে হাসতে খেলতে শেখানো হয়। বাচ্চাদের কোনো লেখাপড়া বা পড়ালেখার কোনো ধরনের চাপ সেখানে দেয়া হয় না। এ হচ্ছে আমাদের কোর্সের বিষয়। বাচ্চাদের ক্ষেত্রে 2040 টাকা ওই একই নম্বরে পেমেন্ট করে আপনারা ভর্তি হতে পারবেন। আচ্ছা, আমরা আপনাদের কথা শুনবো। কারোর কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আমরা আগে নেব। যদি চ্যাট বক্সে কোনো প্রশ্ন থাকে, রবিন সেটা আমাকে আগে বলতে পারো। রবিন, তোমাকে হোস্ট করে দিচ্ছি, তুমি এখন মেনটেন করবে পুরো বিষয়টা। তার চ্যাট বক্সে দুইটা প্রশ্ন দেখা যাচ্ছে, একটা হচ্ছে অফলাইন ক্লাসের সুযোগ আছে কি, আর একটা হচ্ছে 10 দিনের ক্লাসটি কয়টায় শুরু হবে। আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচের সার্কুলার হবে 1 বা 2 তারিখে। অফলাইন তো শুধু যারা ঢাকায় আছেন তারা করতে পারবেন। সেটা 1 বা 2 তারিখে সার্কুলার হলেও ক্লাস হবে ওই মাসের, অর্থাৎ অক্টোবরের শেষ দিকে। তো সেক্ষেত্রে যারা অফলাইন করতে চান তাদেরকেও আমার জন্য বলা, 10 দিনের বুট ক্যাম্পটা করে ফেলেন। হ্যাঁ, এটি আপনাকে দারুণ একটা পরিবর্তন দেবে। তারপরে যদি সুযোগ মনে করেন যে 10 দিনের কোর্সটা করবেন, 3 মাসের যে আমাদের অফলাইন ব্যাচ আছে, অফলাইনটা এরকম অল্প সময়ের কোনো কিছু নেই, 3 মাসে। তো সেটাতে যুক্ত হতে পারবেন। সেটা হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহে এই সার্কুলারটা হতে পারে। হ্যাঁ, আর কি প্রশ্ন ছিল যেন রবিন বললে? তার একটা ছিল হচ্ছে ওই যে 10 দিনের ক্লাসের সময়টা জানতে চেয়েছে একজন। 29 থেকে 8, প্রতিদিন সন্ধ্যা 7:30 থেকে রাত 9:30, মাঝখানে 10 মিনিটের বিরতি। আমি অফিস করি কিন্তু ক্লাস টাইমটা মিলছে না। তো অফিসে 10 দিনে একটু আলাপ করে দেখতে পারেন, কারণ এই কোর্সটি করলে শুধু আপনার লাভ তা না, ওই অফিসেরও লাভ আছে, যে অফিসে আপনি চাকরি করেন। সুতরাং আপনি সেটাও ভাবতে পারেন, বা অফিসে বসেও ক্লাস করার সুযোগ আছে কিনা সেটি আলাপ করতে পারেন। বা আধা ঘন্টা পরে ক্লাস ঢুকলেন, সেটি তো আপনি পরে দেখে নিতে সুযোগ পাচ্ছেন। আচ্ছা, যারা যারা সরাসরি কথা বলতে চান এভাবে ডিজিটালি হ্যান্ড রেজ করে রাখেন, আর যারা লিখতে চান লিখতে পারেন। স্যার, আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অনলাইনে ক্লাসগুলো রেকর্ড কিভাবে পাবো। ও আচ্ছা, যারা ভর্তি হবেন তাদেরকে একটা ক্লোজ ফেসবুক গ্রুপে যুক্ত করা হবে। সেই ফেসবুক গ্রুপে আমরা রেকর্ড ক্লাসগুলো আপলোড দিই। আচ্ছা, অনেকে আহ, সংশয় থাকতে পারে, 10 দিনে আমরা কি এত কিছু শিখতে পারবো? 100% পারবেন, যদি আপনি 100% আগ্রহী হন। এই 10 দিন এত নিবিড় ভাবে সাজানো। আমি ক্লাস নেব 2 ঘন্টা, কিন্তু আপনাদের ক্লাসের সাথে সম্পৃক্ত থাকি 4 থেকে 5 ঘন্টা। আপনাদের নিয়মিত এই ক্লাসের কিছু ব্যবহারিক কাজ ভিডিও আকারে আমি জমা নিই ওই ফেসবুক গ্রুপে। সেগুলো আবার দেখি, দেখে কার কি সমস্যা সেটি নোট করি, সেটি আবার ক্লাসে গিয়ে সমাধান করি। এতে করে খুব দ্রুত উন্নতিটা ঘটে। শুধু ক্লাস দিয়ে লেকচার দিয়ে ছেড়ে দিই আমি, সেই জিনিস না। আমি ওটা হাতে কলমে ঘাড় ধরে আদায় করে নেওয়া মানুষ। অতএব আপনার যদি খালি চেষ্টার ইচ্ছেটা থাকে, হয়ে যাবে। হ্যাঁ, আমরা প্রশ্নোত্তর পর্ব শেষ করে তারপরে 40 সেকেন্ডের যে পরিচয় সেটি নেব। আজকের ক্লাসটাও রেকর্ড করেছি আমরা। এই রেকর্ড ক্লাসটা আগামীকাল সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেল, বৈঠকের ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া হবে। যদি কেউ আপনারা সেটি নিতে চান, দেখতে চান, বা কোথাও অর্ধেক দেখেছেন, তারা দেখার সুযোগ পাবেন। কেউ একজন আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা আবার দেখতে চাচ্ছেন, সেটা ফেসবুক গ্রুপে আমাদের পেমেন্ট মেথডটা আবার দিয়ে দেওয়া হবে। অসুবিধা নেই। তার একজন হচ্ছে শিশুদের ক্লাসটি অফলাইন নাকি অনলাইন, এটা আরেকবার জানতে চাইছে। বাচ্চাদের ক্লাস তো অনলাইন। অনলাইনে জুম অ্যাপে এই যে এইভাবেই ক্লাস হয়। আমি একজন ইমাম, 8টায় দাঁড়াতে হবে, কি করতে পারি? আপনি 8টায় নামাজের আগে চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার নামাজ শেষ করে চলে আসবেন। এই 8টায়, এই জামাতটা অনেক জায়গায় 8টায়, 8টা 15, নানান সময়ে আছে। তো আমরা বিরতিটা রাখছি হচ্ছে 8:30টায়। তারপরে আমরা প্রথম ক্লাসে আলাপ করে দেখব। যদি সকলের সম্মতি থাকে, এটা আমরা আর 15 মিনিট বড় জোর আগাতে পারবো।
মানে 7টা, 7:30টার জায়গায় 7:15 করা যেতে পারে। সেক্ষেত্রে আবার যেটা ঝামেলা হয়, যারা অফিস শেষ করে দৌড়ে দৌড়ে অফিসে ঢোকে, বাসায় ঢুকে ক্লাসটা করতে চাই, তাদের জন্য কষ্ট হয়। এই নানান হিসেব কিতাব করে সময়টা আর কি সাজানো 7:30 থেকে 9:30। তার একটা প্রশ্ন ছিল বাচ্চাদের যে কোর্সটা, এটার ইনস্টলমেন্ট ইনস্টলমেন্টে দেওয়া যাবে কিনা না, পেমেন্ট? আমাদের দুটো কোর্সই যেহেতু অফারের কোনো কিছু ইনস্টলমেন্টে দেয়া যায় না, শুরুতেই একসাথে করতে হবে। আমাদের বৈঠকের তাহলে ইউটিউব চ্যানেলগুলো। চ্যাট বক্সে থাকুক, আমরা যারা হ্যান্ড রেজ করেছে তাদের সুযোগ দিই। জি, একজন একজন দাও। ঠিক আছে। রাত্রি, আপনি আনমিউট করে কথা বলতে পারবেন। হ্যাঁ, আনমিউট হয়েছে, বলেন।